প্রিয় দর্শক, আপনাদেরকে লাইভ স্বাগত জানাই। আপনারা জানেন ইরান, অপরপক্ষে ইউএসএ বা ইসরায়েল। তো সংঘাত দিনে দিনে আমাদের কাছে অস্পষ্ট হচ্ছে। কখনো কখনো মনে হয় এই বুঝি থেমে গেল, আবার ভোরবেলা উঠে দেখি যে না, থামার কোনো লক্ষণ নেই। সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে ইরান, সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে ইসরায়েল এবং আহ, আমেরিকা, তাদের উদ্দেশ্য কি, সেই বিষয়ে পুরো বিবরণ শুনবো আমাদের সবার প্রিয় আশফাকুর রহমান ভাইয়ের কাছ থেকে। আশফাকুর রহমান ভাই, আমাদেরকে আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানবেন। আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এই বিষয়টাকে আবার আপনার আলোচনার মধ্যে নিয়ে আসার জন্য, এবং দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ আজকে এই বিষয়টা নিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য, আপনারা যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন বা পরবর্তীতে যারা রেকর্ডেড সেশন দেখবেন। জি। আম, প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের মিডিয়ার কিছু অবস্থা দেখি, কারণ আহ, আমাদের দর্শক শ্রোতারা বাংলাদেশের, এবং তারা অত্যন্ত চিন্তিত থাকেন যে কী থেকে কী হচ্ছে। কয়েকটা সংবাদের দেখি, বিশেষ করে টিবিএস বাংলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা। তো তারা বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধে প্রস্তুতি এটি কারা নিচ্ছে? সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করেছে চীন। চীন এখানে ইনভলভ হবে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। আরেকটা ফটোকার্ডে দেখতে পাচ্ছি যে ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই চাপ দেওয়া শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে। প্রেম করতাম না এই ভয়ে যে প্রেমিকার পরিবার থেকে চাপ দেওয়া হবে বিয়ের জন্য। এখন দেখি যুদ্ধের জন্য চাপ দিচ্ছে স্বয়ং আল্লাহ এবং রাসূলের দেশ সৌদি আরব। কাকে চাপ দিচ্ছে? সেই কুখ্যাত কাফের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নামটা সঠিক উচ্চারণ করেছে কিনা সেটি আবার আমাদের সেই 1990 হুজুর রোলান্ড ট্রাম্প কি যেন বলেন, তার বন্ধু। ভুল হলে মাফ করবেন। এরপরে আরও ফটোকার্ডে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, আমাদের কখনো বনিবনা হবে না। আম, আহ, এই আবার কি দেখলাম? স্বপ্ন দেখলাম আবার দুঃস্বপ্ন হয়ে গেল। এরকম পরিস্থিতি, বাস্তবতা দেখা যাচ্ছে যে ইরানের রাস্তায় গোল্ডি তিক তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে এটি মানে কি বলবো, যখন তখন গুলি, ইরানের শাসন ব্যবস্থা তো জানেন। যদি শুধু আমার পক্ষ থাকতো যে খমিনি বা তাদের রেজিম যদি ভালোভাবে তাদের মানুষের উপর নির্যাতন না চালাতো, তাহলে আমেরিকাকে সমর্থন করার লোক খুঁজে পাওয়া আমার কাছে মনে হয় কঠিন হয়ে যেত, কারণ ইরানে তাদের কাজ কি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো, আমি একদম নরম মানুষ হিসেবে বলি, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বদমাশকেও অনেক সময় ধন্যবাদ দিতে হয় যে না, যে উদ্যোগ নিয়েছে। বা আমি চাই এই রেজিম ফেলে দিক আমেরিকা। জি। আশফাকুর রহমান ভাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমরা যে বাংগু মিডিয়া যা কিছু দেখলাম, বাস্তবতা আসলে কি, আপনি যদি আমাদেরকে একটু সমৃদ্ধ করতেন। ধন্যবাদ আসাদ ভাই। আমি অনেক কিছু আমরা দেখে ফেললাম। মানে এইখানে দেখে ফেলার মধ্যে মনে করেন চায়নার সাবমেরিন ওয়ার, তো জিনিসগুলোকে এত অগোছালো না করে আমরা একটু গুছিয়ে দেখার চেষ্টা করি। মোটামুটি আমরা সার্বিকভাবে যে জিনিসটা বলতে পারি, যুদ্ধটা তার চতুর্থ সপ্তাহে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত যদি আমরা এই যুদ্ধের পার্টি কারা আছে ডিরেক্টলি, সেই পার্টিগুলো দেখি, এই যুদ্ধে আমরা জানি ইরান আছে এক পাশে, অন্য পাশে আছে আমেরিকা এবং ইসরায়েল। এখন এই যুদ্ধে এখন পর্যন্ত কি কি হয়েছে, একজন অপরজনের উপর মূলত এরিয়াল অ্যাটাক যেটাকে বলে, আকাশপথের হামলা, সেই জিনিসটাই করছে। এছাড়া আহ, এখন পর্যন্ত কোনো ধরনের ডিরেক্ট ইনভেশন বা মানে ফেস টু ফেস যুদ্ধ যেটাকে বলে, ওটা এখনো তারা শুরু করেনি, কোনো পক্ষই করেনি। তার মধ্যে আহ, এর মধ্যে ইরান যেই একটা দুষ্টামি মাঝখানে করেছে, সেটা হলো ইরানের কিছু প্রক্সি ফ্রন্ট আছে। মানে ওরা কিছু গোপন স্লিপ, মানে যেটা হয় আর কি, একটা জঙ্গি গোষ্ঠী যেটা করে, যে সিভিলিয়ানের মাঝখানে কিছু লোকদেরকে রেডি করে রাখে, এদেরকে পলিটিক্যাল গ্রুপ হিসাবে প্রথমে আইডেন্টিফাই করে, তার ভিতরে মিলিটারি উইং থাকে এবং তারা সিভিলিয়ানদের ভিতরে থেকে থেকে মনে করেন হামলা করে, যেমন হামাস, হিজবুল্লাহ, হুতি, এরা। তো ইরান যেটা করলো, তাদের প্রক্সিগুলোকে অ্যাক্টিভেট করে ওদিকে ইসরায়েলের সাথে লেবানন ফ্রন্টে আবার একটু ঝামেলা শুরু করেছে, যেটার কারণে ইসরায়েলও আবার রিটেলিয়েশন ব্যাক করেছে এবং এটা তো প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে। তো যদি আমরা এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যাটার দিকে তাকাই, যদিও আসলে একটা যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধর প্রথম যে ফেজটাকে সেইটাকে মানে ওয়ারের ভাষায়, মিলিটারি টার্মিনোলজিতে বলে ফগ অফ ওয়ার।
এটা হলো আপনার শীতের সকালে যখন একদম ভোরে দিন শুরু হয় তখন দেখবেন এমন একটা কুয়াশা থাকে, যেই কুয়াশাতে আপনি এক্স্যাক্টলি কোথায় কি হচ্ছে দেখতে পারবেন না। তো যুদ্ধেরও এরকম একটা ফেজ থাকে। ঘটে অনেক কিছুই। অনেক কিছু মানুষ এক্সাজারেট করে বলে। আবার অনেক কিছু দেখা যায় যে কি ঘটছে আমরা জানিই না। তো এই ফগ অফ ওয়ার এর কারণে এখনো ক্যাজুয়ালিটির নাম্বারগুলা কিছু, কিছু জায়গায় কনফার্ম না। বিশেষ করে ইরান এই জায়গায় মিলিটারির যে গ্রামার আছে, যুদ্ধের ওয়ারফেয়ার এর গ্রামার কোনটাই ওইভাবে ফলো করে না। আহ, আমেরিকা ইসরায়েল যে খুব বেশি করে তা না, বাট তারপরে কিছু বেসিক গ্রামার তারা ফলো করে। বাট ইসরায়েল ইরান সেটা করে নাই, যেটার কারণে ক্যাজুয়ালিটি নাম্বারটা আসলে খুবই কনফিউজিং। ইরানের আবার কিছু নিজেদের পলিটিক্যাল স্ট্যান্সের কারণে ওদের আসলে অ্যাকাউন্টেবিলিটিটা ওরকম না, ওদের সিভিল অ্যাকাউন্টেবিলিটি একটু কম। তো ওরা নাম্বার প্রকাশ করলো কি করলো না এটাও আসে যায় না, এইসব কারণে সোর্স খুব ভেগ হয়ে আছে। তারপরও এই মৃত্যুর সংখ্যা ২,০০০ থেকে ৩,০০০-এর মতো এখন পর্যন্ত। আর সেকেন্ড ক্যাজুয়ালিটি হলো লেবাননের ওদিকে। ওখানেও প্রায় ১৭০০ থেকে ২,০০০ লোক মারা গেছে এখন পর্যন্ত। ১৩ জন মার্কিন সৈনিক মারা গেছে, মার্কিন সৈন্য। এইগুলো আবার কনফার্ম নাম্বার, কারণ এখানে তো আবার ওই আমেরিকার পার্লামেন্ট সিনেট সব জায়গায় জবাবদিহি করতে হয়। তো এইসবের হুম। কারণে এই জায়গায় নাম্বারগুলো কনফার্ম। এছাড়া ইসরায়েলেরও প্রায় অনেক মানুষ হয়েছে, প্রায় ২০০-র উপর লোক আহত হয়েছে ইসরায়েলে। তো এই হলো ক্যাজুয়ালিটি। আর যদি ক্ষয়ক্ষতির কথা বলি, ক্ষয়ক্ষতি হলো তিনটা পার্টি এখানে। ক্ষয়ক্ষতি কিন্তু শুধু ২ পার্টির হচ্ছে না। একটা হলো আমেরিকান ইসরায়েল একটা পার্টি, ইরান একটা পার্টি, একটা হলো বাকি যারা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড একটা পার্টি। তো এর মধ্যে আমেরিকার ক্ষয়ক্ষতি হলো জানমালের, ওদের প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, ওদের ইকোনমিক ইনফ্লেশনের কিছুটা চাপ হচ্ছে। তার উপর আমেরিকার এখন সিনেটের মিড টার্ম ইলেকশনের টাইম চলে আসছে, সেটার কারণে গ্লোবাল ওদের যে পাবলিক অ্যাপ্রুভাল রেটিং আছে ট্রাম্পের, সেটার উপর একটা ইম্প্যাক্ট এসেছে। সিনেট যেহেতু চেঞ্জ হবে ওদের মিড টার্মে। আর ওদিকে নেতানিয়াহুর পলিটিক্যাল টার্মিনোলজিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ওগুলো আসলে কি মানে এই সকল দেশগুলোতে তো এখনো ডেমোক্রেসি আছে। সো যুদ্ধ করুক আর যে যেটাই করুক, দেশের ইন্টারনাল ডেমোক্রেটিক প্রসেসগুলো কিন্তু যেভাবে চলার সেভাবেই চলতেছে। তো ট্রাম্পের নেতানিয়াহুর বিরুদ্ধে কিছু দুর্নীতির মামলা টামলা যেগুলো চলতেছে, নেক্সট টার্মে এমনিও নেতানিয়াহু মনে হয় না ক্ষমতায় আসতে পারবে। আর ট্রাম্পের তো এমনিই লাস্ট টার্ম, এই টার্মটাই যদি ঠিকমতো শেষ করতে পারে। কিন্তু ইরানের যদি আমি এখন পর্যন্ত পলিটিক্যাল বা নিজস্ব ইন্টারনাল ক্ষয়ক্ষতি বলি, ওদের প্রচুর মানে প্রাণহানির পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আসলে জেরুজালেম, এটা তেলাভিভেও হয়েছে ইসরায়েলে, কিন্তু আমেরিকান মেইনল্যান্ডে এখনো ক্ষতি হয়নি। এছাড়া ইরান চেষ্টা করেছে ডিয়াগো গার্সিয়া নামে আপনার ইন্ডিয়ান ওশেনে একটা ব্রিটিশ মিলিটারি বেজ আছে, যেটাতে আমেরিকাকে ব্রিটিশরা হোস্ট করে। অনেকেই সেটাকে আমেরিকান মিলিটারি বেজ বলছে, not which is not actually right. It's a British military base where a part of American soldiers and the force are being hosted by British. So the both parties are present there. সো ওই জায়গাটাতে ইরান হামলা করেছে, যদিও সেটা ফেইলড হয়েছে। বাট এই জিনিসটাও একটু মানে উদ্বিগ্ন করেছে ইউরোপিয়ান ইউনিয়নকে, বিকজ ইটস এ ব্রিটিশ মিলিটারি বেস। এখন ইউরোপ অ্যাকচুয়ালি ইউকে এতদিন পর্যন্ত এই যুদ্ধে আমাদের লাস্ট পডকাস্টে আমি বলছিলাম যে ইউকে সরাসরি পার্টি হতে চাচ্ছিল না। নাও ইউকে হ্যাজ বিকাম আ ডিরেক্ট পার্টি অফ দিস ওয়ার। uh, they are not being an active participant, but they will provide their air bases and military bases to the US and Israel to conduct the military operation. So base যেহেতু দিবে, so they are a direct party. এটা হলো একটা বিষয়। এর পাশাপাশি ইরানের অর্থনৈতিক ইকোনমিক ইনফ্লেশন, সবাই আমরা আসলে যুদ্ধ করতে করতে প্রবলেমের গোড়াটা যেখান থেকে শুরু হয়েছিল সেই বিষয়টা ভুলে যাচ্ছি। ইরানের এই কনফ্লিক্টের ওয়ান অফ দ্য কি রিজনস ছিল কিন্তু ইকোনমিক ইনফ্লেশন, যেটার অবস্থা খুবই খারাপ ইরানের এখনো। ইরান সম্ভবত আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে খুব বড় রকমের একটা যেটাকে বলা হয় মন্দা এবং দুর্ভিক্ষ, একটা দুর্ভিক্ষের মধ্যে পড়বে। এটা এখন পর্যন্ত বিভিন্ন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের একটা রিপোর্টে আমি পড়েছি। তার পাশাপাশি এখন ওয়াটার এইডের একটা রিপোর্ট যেটা বলছে ইরান খুব বড়সড় একটা ড্রিঙ্কিং ওয়াটার, মানে খাওয়ার পানির একটা ক্রাইসিসে পড়বে এই যুদ্ধের কারণে। এর পাশাপাশি এনার্জি ক্রাইসিস, সেটাও অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সো
এই হলো সর্বোপরি যুদ্ধের অবস্থা। আর এইটার সাইড ইফেক্ট হিসাবে থার্ড পার্টিতে বাকি যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা হলো গ্লোবাল ফিউয়েল যে মার্কেটটা আছে, বিশেষ করে ক্রুড ওয়েল। এবং ক্রুড ওয়েলটা কেন ইম্পর্টেন্ট, আমাদের ওয়ার্ল্ডের যে ম্যাক্সিমাম ট্রেড আছে ভাই এবং দর্শকরা, সেটা কিন্তু হুম, হুম। চলে সাগর পথে। এবং সাগরের যত জাহাজ, এগুলো কিন্তু হেভি ওয়েল বা Right. ক্রুড ওয়েল দিয়ে চলে। এটা কিন্তু ওই যে বিমানের মতো A1 গ্যাসোলিন, জেট A1 টাইপের ওয়েলে চলে না। তো এইটার কারণে একটা প্রবলেম। তার পাশাপাশি এই ওয়েলের আমি জাস্ট যেটা জানি অ্যারাউন্ড 40% পার ব্যারেল কিন্তু প্রাইস ইনক্রিজ করে গেছে, যেটা আসলে যেটার ইম্প্যাক্ট আপনি সবকিছুর উপরে পড়বে। বাংলাদেশেই দেখি আমরা বিভিন্ন জায়গায়, যদিও সরকার বারবার বলে যাচ্ছে আমাদের ফিউয়েলের কোনো ক্রাইসিস নাই। আমি একটা জিনিস, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি দর্শকদের জন্য। জি। বাংলাদেশ কিন্তু অনলি ডিজেল ইম্পোর্ট করে, ডিজেল এবং হেভি ওয়েল, যেটাকে ক্রুড ওয়েল বলে। এছাড়া আমাদের যেটা অকটেন এবং পেট্রোল, এটা কিন্তু আমাদের যে ন্যাচারাল গ্যাস বা রিফাইনারিগুলো আছে ওখান থেকে কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে পেয়ে থাকি। সো যদি সরকার বলে থাকে যে আমাদের আসলে অকটেন বা পেট্রোলের সংকট নাই, এটা আসলে অবিশ্বাস্য আমার কাছে খুব বেশি লাগছে না। কারণ আমরা খুব বেশি পেট্রোল, অকটেন এগুলো আমরা ইম্পোর্ট করিও না। তো এই কারণে বাট আমাদের দেশের সিন্ডিকেট একটা এই সুযোগটা নিবে, সবাই এইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর যদি এখন আমি সর্বশেষ যুদ্ধের পরিস্থিতিটা বলি, এখন পর্যন্ত আহ, এটা আসলে এত একটা ডাইনামিক সিচুয়েশন, এবং ট্রাম্পের ক্ষেত্রে আমি বলবো ডেসপিকেবলি আনপ্রেডিক্টেবল একটা লোক। আসলে সে মানে আমার মনে হয় তার যে সেক্রেটারিয়েট, যারা তার সাথে ক্লোজ রুমে বসে অফিস করে, তারাও বোধহয় সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাভিং এ কাপ অফ কফি গিয়ে চিন্তা করে যে কি আজকে বলবে আর আমরা কি করব। কালকের কাগজটা না, ভেরি, এইটা আসলে মানে অনেকে বলে এটা ট্রাম্পের স্ট্র্যাটেজি, বাট স্ট্র্যাটেজির একটা বেসিক প্রিপারেশন লাগে। ও যেসব জিনিস এখন পর্যন্ত এই যুদ্ধটাকে নিয়ে ও যেসব কিছু ডিসিশন নিছে, এই ডিসিশনগুলো আসলে এক্সিকিউট করতে যে প্রিপারেশন লাগে সেই টাইমটাও কিন্তু সে নেয় নাই। তাহলে এটা কেমন স্ট্র্যাটেজি? দিস ইজ মাই কোশ্চেন। সো এখন পর্যন্ত এই ডাইনামিক সিচুয়েশন আমরা যেটা দেখছি, ইরানের স্ট্রেইট অফ হরমুজ যখন ইরান বন্ধ করে দেয়, স্ট্রেইট অফ হরমুজটাকে বন্ধ করার সিস্টেম হলো স্ট্রেইট অফ হরমুজে এটা আগে একটু দর্শক, আমার ধারণা দর্শকরা অনেকেই জানে স্ট্রেইট অফ হরমুজটা কি, তারপর একটু বলা। ইরান এবং গালফ কান্ট্রিগুলার মাঝখানে ঠিক এরকম টাইপের, আমি আসলে হাত দিয়ে যতটুক দেখাইতে পারি ঠিক এরকম স্যার ভাবে আমি একটু, আমি ম্যাপ দেখাই, অসুবিধা কি? হ্যাঁ একটু ম্যাপ দেখ, হ্যাঁ হ্যাঁ একটু যদি দেখাতে পারেন। একটা সরু চ্যানেল আছে যেদিক দিয়ে আসলে মিডল ইস্টের ম্যাক্সিমাম, ইরাক বলেন, মানে মিডল ইস্ট থেকে তেলগুলো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে সাগর পথে যায়। তো ইরানের সেখানে বেশ কয়েকটা আইল্যান্ড আছে, অনেকগুলা দ্বীপ আছে, খার্গ, কাশ, এই দ্বীপগুলা থেকে তার ওই পাশে তাদের আবার বন্দর আব্বাস নামে একটা পোর্টও আছে। সো এই জায়গাগুলো থেকে ইরান যেটা করে, এটা এমন না যে স্ট্রেট অফ হরমুজের মালিক ইরান পুরাটা, পুরাটা কিন্তু তারা মালিক না, এটারও কিছু গ্লোবাল ট্রিটি আছে করতে পারবে, কিন্তু তারা এটা বাই ফোর্স কাইন্ড অফ অ্যাটাক করে স্ট্রেট অফ হরমুজ ওরা বন্ধ ঘোষণা করছে, এইসব করে টোরে ওরা এই জায়গায় ওয়েল রুটটাকে বন্ধ করে। তারপরেও ওরা আবার মাঝখানে আমেরিকাকে প্রেশার দেওয়ার জন্য, যেহেতু একটা চায়না একটা বিশাল বেনিফিশিয়ারি এই যুদ্ধে, এবং এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যদিও রাশিয়া, কেন এটা আমি পরে বলবো। তো মাঝখানে তারা বলল যে সকল জাহাজ চাইনিজ ইয়ানে ইয়ে করবে, মানে কেনাকাটা করবে তেল, তাদেরকে যাইতে দিবে। তার মধ্যে আবার জাপান বলেন বা ইন্ডিয়া বলেন, এদের সাথে কিছু ব্যাকডোর নেগোসিয়েশন, কিছু জাহাজ তারা ছাড়ছে। তো আমেরিকা অলরেডি খার্গে অ্যাটাক করেছে, যদিও খার্গে কিন্তু তাদের এনার্জি ইয়াও আছে, এনার্জি প্ল্যান্টও আছে। তো হুম। আমেরিকা পারপাসফুলি এনার্জি প্ল্যান্টটাতে অ্যাটাক করেনি। এবং আমেরিকা ঘোষণা দিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজ যদি ক্লিয়ার না করে 48 ঘন্টার একটা আলটিমেটাম ট্রাম্প দিয়েছিল, আমেরিকা বলবো না, বলবো ট্রাম্প দিয়েছিল। এটা তো আসলে হুম। এক্সিকিউটিভ অর্ডারের একটা যুদ্ধ চলছে। তো 48 ঘন্টার মধ্যে আবার এই মুহূর্তে পাকিস্তানে ওদের যে সেক্রেটারি অফ স্টেট প্লাস হলো জেডি ভান্স যে আছে ভাইস প্রেসিডেন্ট, তারা আমেরিকার সাথে কিছু নেগোসিয়েশন করার চেষ্টা করছে ইরানের হয়ে, মানে মিডিয়েট করে দেওয়ার চেষ্টা করতেছে। তো পাকিস্তানের একটা অদ্ভুত বিষয়, যে জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে, বাংলাদেশের প্রিয় পাকিস্তান, পাকিস্তানের আর্মি চিফ কিন্তু আমেরিকার সাথে কথা বলতেছে, নট, এটা তো
অলওয়েজ না, না, এরা তো আমেরিকার এটা এটা দালাল তো করে। মানে। একটা হলো ব্যাকডোরে বসে কথা বলা, আরেকটা হলো আপনি একটা দেশের যুদ্ধ থামানোর জন্য আরেকটা দেশের সরকার প্রধান রেখে আর্মি চিফ আরেকটা দেশের প্রেসিডেন্টের সাথে কথা বল, মানে এটা আসলে লং রানে পাকিস্তানকে অন্য কিছুতে জড়াবে। এনিওয়ে, লেটস আজকের ডিসকাশনটা এটা না। জি, আমি দুই পাকিস্তান, তিনটা ইনপুট দিয়ে রাখি। পাকিস্তানের জন্মের পর থেকে পাকিস্তানের সরকার দুইটা থাকে, একটা হচ্ছে মিলিটারি সরকার আর একটা হচ্ছে ওদের জনগণের সরকার। এটা হ্যাঁ, কখনোই হ্যাঁ। ইয়ে হয় না, এবং পাকিস্তান চালায় দুটো, এটা বাস্তবতা। তো মিলিটারি ওটা করবে, আর পাকিস্তান অলওয়েজ আমেরিকার দালাল। আমাদের বাঙ্গু মুসলমানরা যেরকম ধর্ম দেখে পক্ষ নেন, যে কারণে ইরানের পক্ষ নিচ্ছেন, আমি যে কারণে ইরানের বিরোধিতা করছি, এখানে ধর্মের কোনো সুযোগ নাই। শুধুমাত্র এই যে এই শাসন ব্যবস্থা, একইভাবে তালেবানি শাসন ব্যবস্থা আমি আমি একমত না। আবার ট্রাম্পকে আমি পছন্দ করি না, কিন্তু ট্রাম্পের কিছু স্ট্র্যাটেজি, আপনি বলছিলেন যে ট্রাম্প ট্রাম্প ভার্সেস ইরান যুদ্ধ হচ্ছে এখন। আপনি বলতে পারেন যে ট্রাম্প কোনো স্ট্র্যাটেজি নেওয়ার ক্ষেত্রে এই যে তার প্রিপারেশন, এগুলো কোনো কিছু ছিল না। তাকে প্রশ্ন করলে সে হয়তো উত্তর বলবে, হ্যাঁ তা আপনি প্রিপারেশন নিয়ে ঘোষণা দিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধৈরা আইনা দেখান তো, খামিনিরে মাইরা দেখান তো। এটা তো ট্রু, আসলে বলে কয়ে আয়োজন করলে তো আমেরিকান স্ট্র্যাটেজিতে এটা সম্ভব না, না। হ্যাঁ, তবে মানে ওই যে এলিমেন্ট অফ সারপ্রাইজ বলে আবার মিলিটারিতে একটা মানে একটা অফিসিয়াল টার্ম আছে। ইউ মাস্ট হ্যাভ এলিমেন্ট অফ সারপ্রাইজ ইন ইওর অ্যাটাক। সো সেটাতে ট্রাম্প আসলেই অতুলনীয়, যা আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি। একটু তো তাহলে একটু এক বাংলাদেশের, আপনি তেল নিয়ে জি, বলছিলেন আশফাকুর রহমান ভাই, আমি দুঃখিত, এইটুকু একটু বুঝি। আর একটু দর্শকের সাথে কমিউনিকেট করুন। এই দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন, শব্দ ছবি আমাদের ঠিক আছে রেখে না জানাবেন। এবং বাংলাদেশ সময় রাত 11টায় শুরু করার কারণ আশফাকুর রহমান ভাই এবং আমি দুজনেই মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে সময় করতে পারেন, নইলে 10টায় শুরু করতাম। বাংলাদেশে তেল নিয়ে কথা হচ্ছিল যে তেলের সংকট দেখতে পাচ্ছি, ডিজেল পেট্রোল নেই বললেই চলে। এখন এটা ইউনিচার ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো। তবে এর চেয়ে আরও জটিল পরিস্থিতি পৃথিবীতে ঘটেছিল আওয়ামী লীগের সময়। তখন আওয়ামী লীগের আমি যতই নিন্দা করি না কেন, কিন্তু এই বৈশ্বিক চাপ, থ্রেট, লাল চোখ কালো চোখ এগুলো উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে এটা একটা চমৎকার উদাহরণ আছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বাংলাদেশ কিন্তু রাশিয়ার পক্ষেই ছিল, এবং এটা অনেকটা ঘোষণা দিয়েই ছিল, কেউ তেল না কিনলেও ভারতের মাধ্যমে বাংলাদেশ তেল কিনেছিল। আমরা ওই যে সেই বিশ্বস্ত বন্ধু হচ্ছে আমাদের রাশিয়া, এবং বিশ্বস্ত শত্রু হচ্ছে যে আমেরিকা, কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশে এখন কিন্তু প্রথম কথা হচ্ছে আজকে 25শে মার্চ থেকে 26শে মার্চ হচ্ছে একটু আগে, মানে কাল রাত থেকে আমাদের সেই ভয়াবহ রাত, এবং আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষণা যে রাত থেকে এসেছিল, এটা আমাদের ঐতিহাসিকভাবে আমরা এই রাতটিকে স্মরণ করি আমাদের শহীদ এবং শহীদের পরিবারদের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমাদের একটি দেশ দিয়েছেন, এবং সেই সাথে দুঃখ প্রকাশ করি তাদের পরিবারের সদস্যদের হারাতে হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। এমনিই তো কাল রাত, আরো সামনে এই রাতগুলো আসলে কালোই হয়ে যাচ্ছে, কারণ তেল না থাকলে বাতি কারেন্টও জ্বলবে নেই, না, তাই না? কারেন্টও নেই। জি, এই পুরো চেনটা যদি আমাদেরকে একটু আলোচনা করতে। আচ্ছা, মূলত এই বিষয়টাতে বাংলাদেশে আমি আবারও বলি, আমাদের দেশের যে মানে মেইন এনার্জি নিড, আমরা যেরকম বাসায় আসলে কি সাধারণ জনতা আসলে মোটরসাইকেল আর গাড়ি চালায় তো, মানে প্রাইভেট কার, এগুলো বাংলাদেশে তো ওইভাবে ডিজেল কারও নাই। বিদেশে যেমন আমেরিকা বা ইউরোপে যেমন প্রাইভেট কারও প্রচুর ডিজেল ড্রিভেন আছে, বাংলাদেশে সেটা হুইচ ইজ ভেরি রেয়ার। মোস্ট অফ দ্য কার্স আর ইম্পোর্টেড ফ্রম জাপান। সো ওইভাবে আসলে ডিজেল কার বাংলাদেশে ইউজ হয় না। বাট ট্রাক, আমাদের দেশে যে ফুড সাপ্লাইয়ের যত গাড়ি ঘোড়া চলে পুরাটাই কিন্তু ডিজেল ড্রিভেন একটা মানে ট্রান্সপোর্টেশন। আপনার ওয়াটারওয়ে মোটর যেগুলো আছে, ওয়াটারওয়ে বলতে লঞ্চ, তারপর আমাদের নৌপথে কিন্তু প্রচুর মালামাল আসে রিও রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে, এগুলো কিন্তু পুরোটা ডিজেল ড্রিভেন। তারপর আপনার ইন্টারন্যাশনাল ট্রেড, এটা কিন্তু পুরোটাই ক্রুড অয়েল ড্রিভেন। তো এই যে তেলের একটা সংকট বা তেলের যে পার ব্যারেলে 40% দাম বেড়ে গেছে, আপনি চিন্তা করে দেখেন, একদম বেসিক যেই জিনিসটা আপনার 100 টাকা, আপনার আজকে 140 টাকা লাগতেছে ওই জিনিসটাকে এই জায়গা থেকে ওই জায়গায় এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে, তাই না? 130-40% পার ব্যারেলের দাম বেড়ে যাওয়া। তো এইটার কারণে কিন্তু আপনার আলটিমেটলি একটা প্রেশার আসবে। আবার একটা প্রবলেম আছে এইখানে, যেটা আমেরিকাও বুঝতেছে, এবং আমেরিকা বুঝার কারণে আমি বলতেছিলাম যে একটা অ্যাটাক করার কথা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, কিন্তু এই এই আলটিমেটামটা দেওয়ার সাথে সাথে তেলের দাম কিন্তু ঠাস করে বেড়ে গেছে, যেটা আমেরিকাও টের পাইছে যে এই ঘোষণাটা আমি অ্যাটাক, আমি আমার অ্যাসেসমেন্ট বলে
আমি পরবর্তীতে গ্র্যাজুয়ালি এটা ভেঙে বলবো, আমেরিকা অ্যাটাকটা করবে। কিন্তু এই ট্রাম্প তো এই কথাটা বলে ফেলছে, আবার বলে ভাবছে হায় হায়, আবার বলে দিছে যে না না, আমি 5 দিনের জন্য স্থগিত ঘোষণা করছি, এবং সেই স্থগিত বলার সাথে সাথে কিন্তু তেলের দাম কমে গেছে। মানে ট্রাম্প কিন্তু আবার ব্যবসায়ী মানুষ, তো মার্কেটের হাইপ বুঝে, এবং হাইপ অনুযায়ী সে বয়ান যেটা বাজারে লাগে দেয়। এখন তেলের দামটা সে কমায় নিচ্ছে, একটু কমছে কিন্তু আবার লাস্ট, সে যখন 5 দিনের পোস্টপোনের কথা বলছে। এবং বাংলাদেশের যেটা তেলের ক্রাইসিস, সেটা তো অবশ্যই ইন্টারন্যাশনাল একটা আছে, কিন্তু যে মানে যা ঘটে তার কিছু তো বটে, বাট যতটুকু রোটে আছে বাংলাদেশের পরিস্থিতি তেলের, এই পুরোটা কিন্তু অ্যাকচুয়ালি তেলের সংকট বা ক্রাইসিসের জন্য না। এটার অনেকটুকুই আছে বাংলাদেশের তেল সিন্ডিকেটের একটা, মানে সাপ্লাইকে ম্যানুপুলেট করে যে প্রাইস, মানে সাপ্লাই কার্ভ ডিমান্ড কার্ভ যারা বুঝে বেসিক ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের একদম মানে মৌলিক জিনিস, যেটা হাই স্কুল ইকোনমিক্স অ্যাকচুয়ালি, লেটস নট গো ইনটু আপার দেন দ্যাট। সো এইটাকে ম্যানুপুলেট করা, এটা তো আসলে আমরা তো, আমাদের অবস্থা বোঝেন সারা বিশ্বে, ইভেন আপনি ইসরায়েলেও যদি যান, আমি জেনে শুনেই বলতেছি, আই হ্যাভ ইসরায়েলি ফ্রেন্ডস, ইসরায়েলে কিন্তু বিশাল সংখ্যক মুসলমান বাস করে। ওদের এমপি, আমি গত ভিডিওতে বলছিলাম, ওদের এমপি আছে, ওদের ইভেন ওদের এখন এই যুদ্ধের যে স্পোক পার্সন, মিলিটারি স্পোক পার্সন, সে কিন্তু একজন মুসলিম মহিলা। যাই হোক, তো ইসরায়েলেও রোজার টাইমে সবকিছুর দাম কমে যায়। গট দ্য পয়েন্ট? কিন্তু বাংলাদেশ একটা এক্সেপশন, দাম বেড়ে যায়। তো এখন মানে ওয়ার্ল্ড সাপ্লাই চেইনের উপর ডিপেন্ড করে যে আমার দেশে এটা হচ্ছে তা না, এখানে অনেকটুকু ম্যানিপুলেশন আছে, বাট হ্যাঁ, এইটার তো একটা ইম্প্যাক্ট আছে। মার্কেট কিন্তু পুরাটাই ম্যাথে চলে না। মার্কেটের দুইটা পার্ট আছে, মার্কেটের আপার লেয়ারের ম্যাথ অ্যান্ড মার্কেটের লোয়ার লেয়ারের মানে ইমোশন, দ্য ইমোশন অফ দ্য মার্কেট। মানুষের মধ্যে হাইপ থেকে শেয়ার বাজার কি মানে শেয়ার বাজারের উত্থান পতন কি শুধুমাত্র অঙ্কে হয় না। এই কোম্পানি মনে করেন একটা ভালো কন্ট্রাক্ট সাইন করছে, ওই কন্ট্রাক্টে গিয়ে আদৌ লাভ করবে কিনা যাই না, প্রজেকশন মনে করেন শেয়ার তাপ 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 বেড়ে গেছে। এটা তো শেয়ার বাজারকে, শেয়ার বাজার মানে দ্য ফাইট অফ বুল এন্ড বিয়ার, ইটস আ ইন্টারেস্টিং থিং। তো যাই হোক, বাংলাদেশে যেটা হলো আমাদের কোনো রেগুলেশন ছাড়া একটা, বাংলাদেশের যে একটু মনে করে দে, আমাদের জন্য কেন কপালটা খারাপ, যে দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই বিপদ। আপনি দেখেন, ইসরায়েলের কথা বলছিলেন, ইসরায়েলে মুসলমানরা শান্তিপূর্ণভাবে সুন্দর জীবনযাপন করছে, কোনো সন্দেহ নেই, আশেপাশের যে কোনো মুসলমানের চেয়ে। আমরা যে দিল্লি না ঢাকা ঢাকা করি, দেখেন আপনি ভারতের মুসলমানদের দিকে তাকান, তারা কত বাংলাদেশের মুসলমানের চেয়ে অনেকগুণ শান্তিতে আছে। তাদের দেশে এই যে এখন বাংলাদেশে তেল নাই, ভারতে কিন্তু তেলের সংকট নাই। এই যে বাংলাদেশে রোজা আসলে সবকিছুর দাম বেড়ে যায়, আপনি ভারতে যান না, তারা তো শান্তিপূর্ণভাবে ঈদ করতেছে। তার বাংলাদেশের মুসলমানের চেয়ে ভারতীয় মুসলমানরা কতটা শান্তিতে আছে। আমাদের মোল্লারা উঠতে বসতে বলতেছে যে ঈদ মোবারক বলা যাবে না, ইটস হারাম ব্রাদার, বেদায়েত। হারাম তো হারাম না, আবার বেদায়েত, মানে কল্লা ফেলে যাওয়ার একটা পরিস্থিতি, বিদাত, বিদআত। হ্যাঁ, তারপরে বলতেছে ঈদে নতুন জামুর কাপড় কেনা যাবে না, কেন এটা বিদআত। তারপরে আবার কি যে ঈদে কোলাকুলি করা যাবে না, করলে কি হবে, এটা বিদআত হয়ে যাবে। আরে বিদআতের কন্ট্রোল, মানে বিদাতের চোটে আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা খারাপ। জি, আবার ইরান নিয়ে আবার যদি বাংলাদেশের মুসলমানদের দুঃখের আর শেষ নাই। এটা না মানে এখন দেখেন, ইরানেরও উচিত মানে যদি সেইভাবে ওরা যেই যুক্তিতে এরা ঈদের নতুন কাপড় পরা, তারপর আপনার ঈদ মোবারক বলাকে বিদাত ঘোষণা করছে, সেই যুক্তিতে আসলে ইরান যেসব মিসাইল ইউজ করে যুদ্ধ করতেছে, এই যুদ্ধ করাটাও বিদাত। এ তো পাথর তরবারি নিয়ে নামা উচিত ছিল ইরানের, তাই না? তো ইরান একটা বিদাতি যুদ্ধ কিন্তু করতেছে এই তাহলে যুক্তিতে। যদি আমি আমাদের এই মোল্লারা নিশ্চয়ই বলবেন যে, প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ মোল্লা পরিচিত থাকলে তাদেরকে বলবেন এরকমটা ফতোয়া দিতে, যেহেতু এই যুদ্ধই বিদআত, তাই এই যুদ্ধ দেখাও বিদআত, সুতরাং ইউটিউবে এই যুদ্ধ দেখা যাবে না। এরকমটা ফতোয়া। না না, এই যে সামনে রোজার ঈদটা চলে গেল, কোরবানি ঈদে বাংলাদেশ থেকে গরুর পালের মতো মনে করেন জীবন যৌবন উদ্ধার করে হজে যাবে না আমাদের বাঙ্গমুমিন, মানে বুঝবেও না যে আরেক মুসলমানকে হত্যা করার জন্য ফান্ডিং করতে যাচ্ছে সৌদিকে, তাই না? ইয়েমেনে তো এই টাকা দিয়েই পরে জামাত নেতা বলছে না যে আপনারা হজে না যে ওই টাকা ইরানরে দেন, তারা যেন যুদ্ধ করতে পারে। না, আমি এটা বলবেও, কাতারি ফান্ডেড অর্গানাইজেশন না, কাতারের তো মুসলিম ব্রাদারহুডের আলাদা এজেন্ডা আছে, যে সব জায়গায় একটু গ্যাঞ্জাম লাগায় রাখার। যাই হোক, কেন বললাম, এই যে হজে যাবে না, হজে যাওয়াটা তো বিদাত। এখন আমাকে বলুন, আরে হজ কেমনে বিদাত হয়, এটা তো ইসলামের 5টা খাম্বার এক খাম্বা। আরে ভাই,
পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে হজে যাওয়া হলো ইসলামের খাম্বার একটা খাম্বা, হ্যাঁ? বিমানে চড়ে যাওয়াটা বিদাত। ঈদ মোবারক বলা বিদাত, নতুন কাপড় পরা বিদাত। এনিওয়ে, লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। তো এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মার্কেটটাকে খুব ম্যানিপুলেট করেই দাম বাড়ানো হচ্ছে, বাট দাম কিছুটা হলেও বাড়ছে, এটা সত্যি কথা। সংকটের জায়গাটা রয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস, আপনি ইন্ডিয়াতে তেলের সংকট কম, বাট ইন্ডিয়াতে কিন্তু প্রচুর সিলিন্ডার গ্যাসে রান্না বান্না হয়। আমাদের তো আসলে প্রচুর ন্যাচারাল গ্যাস আছে, বাসায় বাসায় মনে করেন তিতাস গ্যাস, তারপর বাখরাবাদ গ্যাসের লাইন আছে। তো আমরা আসলে মানে গ্রান্টেড নিয়ে ফেলছি। যারা সিলিন্ডার গ্যাসে আছেন তারা বুঝবেন। এই এলএনজি, এলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট এলএনজি টার্মিনাল কিন্তু ওদিক থেকেই আসে, হ্যাঁ, ওই রাস্তাতেই ওই টার্মিনাল বন্ধ করে রাখছে। তো এলএনজি গ্যাস বা ইন্ডিয়াতে গ্যাসের এলএনজি গ্যাসের একটু সংকট আছে। তো এখন যেই জিনিসটা আলটিমেটলি আসল আলোচনার মানে যেই জায়গায় আলোচনাটা আমরা একটু ঘুরেছিলাম, সেটা হলো হাউ পাকিস্তান ইজ ইনভলভড। তো এই মুহূর্তে এখন পাকিস্তানে একটা ইসলামাবাদে নেক্সট উইকে বা এই উইকের শেষের দিকে ওভার দ্য উইকেন্ড একটা ডিসকাশন হওয়ার পসিবিলিটি আছে যেখানে ইরানের সাথে। কিন্তু ইরানের যেই বিষয়টা হলো, ইরানের কিন্তু একটা ইন্টারনাল ন্যারেটিভ ধরে রাখতে হয়। ইরান যদি বলে, অলরেডি আমেরিকা সম্ভবত এটা কি 15 পয়েন্ট 15 পয়েন্টের বোধ হয় একটা না 5 পয়েন্টের যেন, আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। আমেরিকা অলরেডি, দাঁড়ান আমার কাছে এই জিনিসটা আছে, একটা অলরেডি আমেরিকা মানে করছে, মানে প্রপোজাল দিছে। তো আমেরিকা যেই প্রপোজালটা দিয়েছে, সেই প্রপোজালটা 15 পয়েন্ট, ইয়েস আই এম রাইট, একটা 15 পয়েন্ট প্রপোজাল আমেরিকা দিয়েছে। যেই প্রপোজালটা আসলে আমেরিকা, এই তেহরান এটাকে নিতে যাচ্ছে না, ইরান নিতে চাচ্ছে না। মোটা দাগে 15টা পয়েন্ট না বললে, আমি যদি একদম বেসিক বলি, এই পয়েন্টের মূলটা কি, পয়েন্টের মূলটার মধ্যে প্রথম যে জিনিসটা হলো, ইরানকে তার নিউক্লিয়ার যে প্রোগ্রামটা আছে ওটা থেকে পিছনে আসতে হবে, ওদের হাই রেঞ্জ মিসাইল প্রোডাকশন বন্ধ করতে হবে, এই মিসাইল প্রোডাকশন প্রবলেম, স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে হবে, কারণ গ্লোবাল ইকোনমিতে প্রেশার দেওয়া যাবে না। তো সোজা হিসাবে, আর এই থিওক্রেটিক্যাল যে রেজিম সেটা চেঞ্জ করে ওইখানে ইরানের, মানে আমেরিকা যেটা বলছে আসলে ইরানের জনগণ সিদ্ধান্ত নিবে। ওই যে বাংলাদেশে যেরকম ভাবে মানে হয়তো একটা মপতন্ত্র টপতন্ত্র চালাবে আর কি কয়েকদিন। আমি জানি কি করবে, সেটা হলো ইরানের ভিতরে প্রচুর সেক্টরাল ফ্যাকশন আছে। আমি সেই আগের ভিডিওতে বলছিলাম, কুর্দিশ আছে, বালুচ আছে, আরব আছে, পার্সিয়ান আছে। আলটিমেটলি এদের মধ্যে দিয়ে একটা এরিয়া রিজিওনাল কনফ্লিক্ট ক্রিয়েট করাবে আমেরিকা, যেহেতু কোনো ডেমোক্রেটিক, কারণ এটা অ্যাভয়েড করা সম্ভব হইতো যদি থিওক্রেটিক রেজিম প্রপারলি সেখান থেকে বের হয়ে চলে এসে একটা ইলেকশন দিয়ে, মোসাদ্দেক একসময় পার্লামেন্টারিলি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল না, ওইভাবে একটা দেওয়া। সেটা ইরান করবে না, কারণ ইরানের তো নিজস্ব স্বার্থ আছে বলতে আপনার বুঝতে হবে ইরানের এই রেজিম এত আগ্রহী কেন। এদের আইআরজিসি, ইরান আর পাকিস্তান কিন্তু আইনার একটা প্রতিবিম্ব বলতে পারেন। ইরানের যে আইআরজিসি মিলিটারি, ইটস লাইক এ পাকিস্তান, দেয়ার জেনারেলস আর হাইলি ইকোনমিক্যালি বেনিফিটেড ফ্রম দিস ইরানস ন্যাচারাল রিসোর্স। সো যদি এই পলিটিক্যাল চেঞ্জ আসে, আপনি প্রত্যেকটা মিলিটারি জেনারেল, ইভেন খমিনি টামিনি যাদেরকে বলবেন, এদের সবগুলোর বাচ্চা গেঞ্জি কিন্তু পাশ্চাত্যে পড়ে। বাঙ্গু মুমিনরা মনে করেন ঢাকায় একবার এসে মনে করেন হেফাজত বা জামাতের মিছিল পর্যন্ত ঢাকা আসে, তাদের বাচ্চা কাচ্চারা আর গ্রাম এলাকা থেকে বেরোতে পারে না। কিন্তু আপনার ইরানের এরা কিন্তু সব পশ্চিমাতে পড়াশোনা করে বাচ্চা কাচ্চা। এটা এই জিনিসগুলোতে, এগুলো আমরা তো আসলে জানি না। তো এই হলো মোটামুটি সার্বিক অবস্থা। এটা হলো বর্তমান আপডেট। দেন আমরা আলোচনা করতে করতে একজন প্রশ্ন করছে, যুদ্ধ কি দীর্ঘ হতে পারে, এই পরবর্তীতে কি হইতে পারে, ওটা আমরা পরের ফেজে আলোচনা করব। নাইস। জি, আশফাকুর রহমান ভাই, আমরা অনেকগুলো কমেন্ট দেখলাম, তার মধ্যে কিছু কমেন্ট পড়ি। দর্শকরা হ্যাঁ প্লিজ। রাত 11টার পরে শুরু করলেও বেশ বড় একটা সংখ্যায় দর্শক আমাদেরকে দেখছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা, শেয়ার করবেন সে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা আলোচনাটা খুব দীর্ঘায়িত না করে চেষ্টা করব দ্রুত শেষ করার এবং আপনাদেরকে একটা ওভারঅল মেসেজ দেওয়ার। এবং আপনি হয়তো ভাবতে পারবেন ইরান নিয়ে আমাদের ভাবনার কারণ কি, এর মানে আমরা এত ভাবছি কেন, বা এগুলো নিয়ে না বললেও কি চলতো না, ইরানের মতো থাকুক। আপনার কথা হয়তো যৌক্তিক, কিন্তু বাস্তবতায় দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের মিডিয়াগুলো আমাদের নাগরিকদেরকে অন্ধ করে রাখতে চায়। তারা মনে করে অন্ধ হয়ে থাকলে প্রলয় বন্ধ হবে, কিন্তু বাস্তবতা তা হচ্ছে না। ঈদ পরবর্তী বাড়ি থেকে ফেরার ক্ষেত্রে
যে সংকট, মানুষের মধ্যে যে আতঙ্ক, আজকেও দেখলাম একটা বাস, মানে বাংলাদেশের তো কোনো দেখেন এই যে দেশ নিয়ে এত এত প্রাউড করি, আসলে কি আমাদের দেশ প্রাউড করার মতো? আসলে আমরা কি সচেতন? সরকারকে এত দোষ দেই, সাবেক সরকার, বর্তমান সরকার। একটা বাস কিভাবে ডুবে নিজে নিজে মরতে হয় তা আমরা দেখি। আমরা দেখি যে লঞ্চে উঠতে যেয়া শরীর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পিষে মারা যাচ্ছে। দোষ এগুলো কাদের? কারা অসচেতন? কারা ইন টাইমে যাই না, কথা বললে মিথ্যা কথা বলি, সত্য কথা বলি না, সুযোগ পেলে চুরি করি। এই যে তেল নাই, তেলের যতটা সংকট তার চেয়ে অনেক বেশি সংকট কৃত্রিম। আমার সব চাই। তো এই প্রতিকূলতার মধ্য থেকে আসলে আমরা উঠতে হবে, এবং আমাদের মানুষ যদি সচেতন না হয় তাহলে ধর্ম দ্বারা কোনো জাতি সভ্যতা এটা উন্নতি ঘটে না, ঘটেনি। নাহলে বাংলাদেশে এত এত মসজিদ, সেখানে মানুষ কোথায়? আমার ধার্মিক বন্ধুরা রাগ করেন উচিত কথায়, সেই উচিত কথায় রাগ করলে তেমন কিছু বলার থাকে না। দেখেন, একটা দেশে নারীদেরকে যদি আপনি বস্তাবন্দি করে দেন, ইরানের পরিস্থিতি দেখে এটা বুঝতে পারছেন না যে সেখানকার মানুষ, এত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, 30,000-এর মতো মানুষকে হত্যা করে ফেলে যে রেজিম, তো সেখানে তারা কিভাবে টিকে থাকে? টিকে থাকার অস্ত্র হচ্ছে নারীদের বিদ্বেষ এবং ধর্মের চাষাবাদ। বাংলাদেশে কিন্তু সেদিকে যাচ্ছে। দেখেন, নারী বিদ্বেষ বাড়ছে, সিনেমা, সঙ্গীত সেগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। মোল্লা মুন্সিরা প্রধান সারিতে চলে আসছে। একজন ভয়ঙ্কর নারী বিদ্বেষী, এই যে শায়েক আব্দুর রহমান, তার কাছ থেকে মাথায় হাত বুলিয়ে নেওয়া তারেক রহমানের, এই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে, তুলতে হবে, উদাহরণ টানতে হবে। ইরান আজকে যে পরিস্থিতিতে গেছে, ইউএসএ তার দেশে সরাসরি ইনভেট করার সুযোগ পাচ্ছে, কারণ তার দেশে জঙ্গি প্রধান বলে। হামাস যদি 7th of October না ঘটাতো, তাহলে ইসরায়েলের ক্ষমতা ছিল না গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, কোনো দিক থেকে কোনো সমর্থনে। কিন্তু এই পরিস্থিতিগুলো তৈরি করে আমাদের বাংলাদেশে তৌহিদি জনতারা যেভাবে এখন উন্মাদের মতো আচরণ করছে, ভারতের সাথে একটা সংঘাত লাগিয়ে দিলে আমাদের পরিস্থিতি এর চেয়ে হাজার গুণ খারাপ হবে। শুনতে একটু অবাক লাগছেন, আপনার অনেকের কাছে মনে হচ্ছে সুখে আছেন তো, ভূতে কিলাইতেছে, নাড়াচাড়া দিতেছে। সাঁকো নাড়া দেওয়া সহজ, কিন্তু ওই 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 পচা পানিতে পড়লে পরে বুঝতে পারবেন, হারে হারে টের পাবেন যে হারে মজ্জা কেমন লাগে। জি, আশফাকুর রহমান ভাই, আহ, আমাদের দর্শকদের কমেন্টও আরও পড়বো, অনেকগুলো পিন করে রাখা। তো একটা কমেন্ট পড়ি, তিনি বলছে, আসাদ ভাই ভালো আছেন, চেহারাই দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ আচ্ছা, চেহারা দেখে তিনি মনে করছেন ভালো আছি। ভালো নাই ভাই, দৌড়ের উপর আছি। তো তারপরে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল মমতার সরকার পাশ না করলে বিজেপির শুভেন্দু ক্ষমতায় আসলে মুফতি মাসুদের কোনো মুক্তির সম্ভাবনা আছে কিনা? আমি বলবো যে মোটেও নেই। বিজেপি আর তৃণমূলের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না, দুইটাই বদমাশ। এবং বিজেপি হচ্ছে যে জামাতের মতো, আমার মতামত। বিজেপিকে আমি পছন্দ করি না তাদের কার্যক্রমের কারণে। আমার বিজেপি কোনো ক্ষতি করে নাই, আবার আমাকে বিজেপি কোনোদিন উপকারও করে নাই। তৃণমূল আমার কোনো ক্ষতি করে নাই, উপকার করে নাই। আমার মতামত, আপনি ভারতীয়, আপনি ভালো বুঝবেন আপনার দেশের কোন রাজনৈতিক দল কতটা ভালো, কাকে ভোট দেবেন, কাকে কী করবেন। তবে মুফতি মাসুদ বিজেপি আসলে ছাড়া পাবেন এটা ভাবার কোনো দরকার নেই, বরং ইসলামিক সন্ত্রাস আরও বাড়তে পারে। এরা মানে ধর্মকেন্দ্রিক দলগুলো তাদের নিজের স্বার্থে অন্য ধর্মের সহিংসতা দেখানোর জন্য হইলেও অনেক সময় তেল মারে। এগুলো বুঝবেন, পরবর্তীতে বুঝবেন। জি, আর দুই একটা কমেন্ট একটু পড়ে নেই। ভালো মানুষ বানাইতে হবে, এটা একটা লিখছেন। খামেনি রেজিমের দুর্নীতি সম্পর্কে কিছু বলুন, আমরা আশফাকুর রহমান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের মিডিয়া নয়, কিছু ইউটিউবার আছে, তারাও বাঙ্গুদের কমেন্ট পাওয়ার জন্য মিথ্যা কথা ছড়ায়। হ্যাঁ, এটা আসলে করে, কিন্তু লং রানে তো এটা ক্ষতি করে। কারণ আমরা ইসরায়েল নিয়েও বাঙ্গু মিডিয়ার অবস্থান দেখেছি, কিন্তু বাস্তবতা আমরা জানি গাজা কিন্তু মাটির সাথে মিশে গেছে। হামাস এই করবে এগুলো বলে আসলে কিছু আরও নির্বোধকে উস্কানি দেওয়া হয়। সত্য কথা বলা তিতা লাগলেও শোনা উচিত। আমরা একটু যাই, আশফাকুর রহমান ভাই, আপনি একটু লং রানে কি হবে সেই বিষয়গুলো একটু ধাপে ধাপে যদি আপনার মতো করে বিশ্লেষণ করেন। আমার যদি আমি কোনো প্রশ্ন থাকে বা আমার দেবো। না, না, ঠিক আছে। আমি দর্শকের ওই ২ টা প্রশ্ন দেখলাম। আমার চোখেও পড়ল। একটা হলো ইসরায়েলের মানে খামেনি রেজিমের হামেনি, এটা কিন্তু খোমেনি হুম, না, খামেনি। খামেনি হুম, রেজিমের দুর্নীতি। আমি বেসিক মোটা দাগে বলি, এদের দুর্নীতি আসলে শুরু করলে বাংলাদেশকেও হার মানায় ফেলাবে। হ্যাঁ? শুধু আপনারা শোনেন না, কারণ ওদের স্টেট কন্ট্রোলে। মনে রাখবেন, হাসিনাকে যতই ফ্যাসিবাদী গালি দেন, হাসিনাকে মনে করেন ১০ দিয়া গুণ করলেও আপনি একটা খামেনি পাবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, খুবই দায়িত্ব নিয়ে বলতেছি। প্রথমে দুর্নীতির বিষয় হলো, ওরা হলো ধর্মীয় জিনিসের উপর ভিত্তি করে ওরা একটা মানে যেটাকে মাফিয়া তন্ত্র, যেটাকে অ্যাকচুয়ালি বলা যায়, সেটাই তৈরি করছে। সেটা কি? ওদের আইআরজিসি। এবং সেই জায়গায়, এবং আইআরজিসি যারা টপ লিডার আছে, আপনি মনে রাখবেন, আপনি যদি কালকে ইরানে গিয়ে একটা সিম্পল গার্মেন্টস এক্সপোর্ট করতে চান, বাংলাদেশ যেহেতু ভালো গার্মেন্টস বানায়, সে গার্মেন্টস ঢুকাইতে হলো কোনো একটা
রিজিয়নের যে এক ব্রিগেড কমান্ডার আছে, ব্রিগেডিয়ার আছে আইআরজিসির, তার পকেট গরম করে আপনার ওই এরিয়া থেকে ব্যবসা করতে হবে। বাংলাদেশে কিন্তু এখনো আর্মির জিওসিরা এলাকা ভিত্তিক টাকা খায় না, মানে আর্মির জিওসিরা এখন পর্যন্ত ওইভাবে টাকা খায় না। না। সো সো এরকম হাজার হাজার দুর্নীতি আছে। এদের প্রত্যেকের সন্তান পশ্চিমা বিশ্বে বিলাসিতা করে এবং নাইট ক্লাব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যায়। আপনারা জাইমা রহমানের মানে জাস্ট একটা বলিউড নাইট বার্মিংহামে হয়েছিল না কোথায় যেন হয়েছিল, সেই বলিউড নাইটের হুম। ছবি দেখে আপনারা এত, আর ওরা মনে করেন যায়, ওরা যে কি কি করে জেনে শুনে দায়িত্বের সাথেই বলতেছি। তো এই হলো ওদের এই অবস্থা। এইখানে ওদের দেশের মানুষজন কিন্তু খেতে পাচ্ছে না এবং তেল, গ্যাস, এই সকল কিছুর বিক্রির টাকা তারা নিজেদের পকেটে ঢুকায় এবং তাদের আইআরজিসির মিলিটারি এস্টাবলিশমেন্টকে বাড়ানোর জন্য। আইআরজিসি কিন্তু ইরানের সার্বভৌমত্ব রক্ষা করার আর্মি না। আপনারা ডোন্ট গেট ইট রং। ইরান হ্যাজ অ্যান আর্মি হুইচ ইজ এ ডিফারেন্ট। আইআরজিসি হলো ইরানের মিলিটারি, মানে রিলিজিয়াস মিলিটারি ফোর্স। এই যে শরিয়াকে টিকিয়ে রাখার বাহিনীর নাম হলো আইআরজিসি, যেটা আর্মির থেকেও শক্তিশালী বানাইছে ওরা, মানে ফান্ডিং দিয়ে। হুম। এবার দুইটা প্রশ্নের উত্তর দিলাম, আইআরজিসি কি জিনিস আর দুর্নীতি কি। এবার বলি যে যুদ্ধটা আমার অ্যাসেসমেন্টে কি মনে হয় যে কোথায় যাবে। এই মুহূর্তে যদি আমরা সার্বিক পরিস্থিতি দেখি, ইরান যে জিনিসটা করেছে সেটা হলো এই যুদ্ধটাকে কনভেনশনাল মিলিটারি ওয়ারফেয়ার থেকে এটাকে ওরা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে নিয়ে গেছে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কি? যুদ্ধ কনভেনশনাল মিলিটারি ওয়ারফেয়ারে একটা যুদ্ধক্ষেত্রে থাকে দুইটা পক্ষ, সামনাসামনি বিভিন্নভাবে যুদ্ধ করে, মূলত আকাশ, স্থল, এটা। এবং এইটার আবার একটা নিউ ডাইমেনশন এখন যেটা চলে আসছে, সাইবার ওয়ারফেয়ার। সাইবার ওয়ারফেয়ারও যুদ্ধ হয়, সেটা মিলিটারি ক্যাপাসিটিতে হয় এবং এটার সাইড ইফেক্ট হিসেবে আমরা ইকোনমিক প্রবলেমগুলো দেখি, এটা দেখি, ওইটা দেখি। ইরান যে জিনিসটা করছে এটাকে অ্যাসিমেট্রিক বা হাইব্রিড ওয়ারফেয়ারে নিয়ে যাওয়ার জন্য ও কনভেনশনালি পারবে না আমেরিকার সাথে। ও করছে কি, ওর প্রক্সিদেরকে বাড়াইছে, ও স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিছে, ও গালফ কান্ট্রিগুলোতে অ্যাটাক করা শুরু করছে। কেন? ইরানের কাছে কিন্তু সম্পূর্ণ তেল নাই, মানে ওয়ার্ল্ডের মেইন তেলের রিজার্ভ কিন্তু ইরানের না। রাস্তাটার একটা এশিয়ার, বিশেষ করে আমাদের এশিয়ান সাইডের একটা বিশাল পার্টের তেল ট্রান্সপোর্ট হয় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। ইরান করছে কি, ওইসব জায়গার ওই সকল অ্যারাবিয়ান বা গালফ কান্ট্রিগুলোর এনার্জি পাওয়ার প্ল্যান্ট এগুলোতে গিয়ে অ্যাটাক করে বসছে। তো অ্যারাইমোর মতো তেলের কোম্পানিকে অ্যাটাক করে বসছে, অ্যারিনেমোর মতো। তো এই ধরনের পরিস্থিতিতে ওরা করছে কি, যুদ্ধটাকে ছড়ায়া দিছে, মানে ছিটায়া দিছে, যে এটাকে হুম। ইকোনমিক রিপারকেশন হোক, এটা হোক, ওইটা হোক, যেন তারা মানুষজনকে ডিস্টার্ব করতে পারে। আর ওরা যেই জিনিসটা শুরু করছে সেটা হলো কনভেনশনালে না গিয়ে ওরা খুব সস্তা টাইপের শহীদ ড্রোন বা ওদের সস্তা মিসাইল এগুলা দিয়ে, মানে আমার কথা হলো মানে এইখানে আবারও বলি, আপনারা মানে আমার এই কথাটাকে একটু থিওরিটিক্যাল মনে হলো, অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ইরান টিকে আছে এই যুদ্ধে কেন? আপনারা, আমিও একমত, অনেকেই বলবে, বাঙ্গমুমিনরা বলে যে ইরান কিন্তু দেখছেন আমেরিকার মতো ইসরায়েলের মতো সাথে এখনো টিকে আছে। আমিও একমত, ইরান এখনো টিকে আছে। বাট আপনাকে একটা প্রশ্ন করতে হবে, ইন কস্ট অফ হোয়াট? ইন কস্ট অফ হোয়াট? ইন কস্ট অফ 3000 পিপল, 3000 লোকের মৃত্যু ভার্সেস 13 জন মিলিটারির মৃত্যু ইন আমেরিকান সাইড। ডু ইউ থিঙ্ক ইটস ওয়ার্থ ইট? এই জায়গাটাতেই আসে হলো থিওক্রেটিক স্টেটের ন্যারেটিভটা। আমেরিকায়, আমেরিকা কিন্তু এই যে 13টা বা 17টা আমেরিকান সোলজার মারা গেল, আমেরিকা কিন্তু তাদের মৃত্যু জাস্টিফাই করতে পারবে না। ট্রাম্প অলরেডি মনে করেন ট্রাম্পের পিছন টাইট হয়ে গেছে। কেন? মিড টার্ম ইলেকশন আসতেছে, ওর তো সিনেটে গিয়ে জবাব দিতে হচ্ছে, ভাই আমার 13 লোক মরছে, এই লোকের জানের জবাব কি দিব? ভাই থিওক্রেটিক স্টেটে খুব ইজি, আল্লাহ রাস্তায় কোরবান হয়ে গেছে। আমার 72 হুরের কাছে আছে। দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্রবলেম। আমেরিকা তার একজন মিলিটারি সোলজার আর সিভিলিয়ান কেন ডিস্টিং করতেছি বারবার আমি, আমি একটা টাইমে মিলিটারি পার্সন ছিলাম, আমি জানি মিলিটারি, হোয়েন ইউ আর এনরোলড ইন এ মিলিটারি, আপনি যখন একটা মিলিটারি এনরোলমেন্টে আসেন, দেন ইউ হ্যাভ অ্যাকচুয়ালি সাইন্ড আপ টু গিভ ইউর লাইফ ইন সাম এক্সটেন্ট ইন অ্যাক্টিভ ডিউটি। সো এইটার কিন্তু একটা নাগরিক কিন্তু কোনো জায়গায় সরকারের সাথে এই চুক্তি সাইন করে নাই যে আমি জীবন দিয়ে দিব। সুতরাং তার মৃত্যুটা কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের এগ্রিড কিছু না। তো ইরানের জন্য যে জিনিসটা হলো, থিওক্রেটিক্যালি ধর্মের রাস্তায় কোরবান দিয়ে দিচ্ছে মানুষ, ওর কোনো জবাবদিহিতা নাই, ওর কোনো পার্লামেন্ট নাই। যে পার্লামেন্ট বা যে প্রেসিডেন্ট বলে, এগুলো সব
মানে স্টুপিড কথাবার্তা বলে লাভ নাই। দিজ আর জাস্ট মানে শ্যাম। ওই যে নর্থ কোরিয়াতে হয়েছে 99% পার্লামেন্টে কিম জং উন আবার ইলেক্টেড হয়েছে। হ্যাঁ, তো সো এরা কিন্তু খুব ইজিলি ইন কস্ট অফ দিস পিপল, ইন কস্ট অফ দেয়ার এনার্জি, ইন কস্ট অফ একটা নতুন দুর্ভিক্ষ আসতেছে, বুঝছেন? কত মানুষ না খেয়ে মরে যাবে, যুদ্ধে না কিন্তু না খেয়ে মরে যাবে। কত মানুষ, বাচ্চারা মানে বিশুদ্ধ পানির অভাবে মরে যাবে। ইরান কিন্তু এগুলো মোটামুটি স্যাক্রিফাইস করার জন্য, মানে এগুলা হবে জেনেও দাঁড়ায় আছে। এই ঝামেলাগুলো করতেছে, এখানে ওখানে ছোটা মিসাইল মারতেছে, এরে ওরা এই যুদ্ধের মধ্যে এঙ্গেজ করে ফেলতেছে। আপনি একটা সহজ জিনিস বলেন, সৌদি আরব কেন, মানে আমি এখনো এই 100% কনফার্মেশন নাই যে সৌদি আরব ইরান আমেরিকা ট্রাম্পকে বলতেছে ইরানরে যুদ্ধ কর, বাট বললে এটার যথেষ্ট গ্রাউন্ড আছে। একে তো সৌদি ভার্সেস ইরানের তো একটা কনফ্লিক্ট আমাদের মিডল ইস্টে আছে, এই ডমিনেন্সের, এটা আমরা জানি। দ্বিতীয়ত ইরান মনে করেন যারে পাচ্ছে তারই মারতেছে, সৌদি তো অ্যাটাক করছে, তাই না? তো সৌদি তো সবাই নিজের নিজের পিঠ কে বাঁচাইতে চায় না, কিন্তু তুমি নিজের পিঠ বাঁচাইতে গিয়ে তুমি এরে ওরে মেরে বসলে তো হবে না। ইরানের করছে এই অবস্থা। তো ইরান যেভাবে যুদ্ধটাকে ছড়াইছে, এই অবস্থাটাতে আমার যেটা অ্যাসেসমেন্ট বলে এখন আসলে আহ, মানে নেক্সট আমি যে এই জিনিসগুলো আমরা দেখতেছি, আমার ধারণা এখানে আমরা তিনটা পসিবল অপশন এখানে থাকতে পারে। একটা হলো আমেরিকা, এখন পর্যন্ত কিন্তু আমেরিকা আমি আমাদের আজকে আলোচনার শুরুতেই বলছি যে পুরো যুদ্ধটা কিন্তু এখনো এরিয়াল ওয়ারফেয়ারে হচ্ছে, আকাশ পথে, মানে এ ওরে মিসাইল মারতেছে, ও ওরে মিসাইল মারতেছে, এ ওরে ড্রোন মারতেছে। দিস ইজ হাউ ইটস বিন হ্যাপেন্ড। এখন পর্যন্ত কোনো ইন গ্রাউন্ড ট্রুপস কিন্তু এক দেশ আরেক দেশের ভিতরে পাঠায় নাই। ইরানের হিসাবটা আলাদা, ওদিকে হিজবুল্লাহরে দিয়ে বর্ডার ফ্রন্টে যুদ্ধ করাচ্ছে প্রক্সি, সেটা ডিফারেন্ট। বাট আমেরিকা বা ইসরায়েল কিন্তু এখনো মানে ইন ফোর্স গিয়ে ইরানের ভিতর ঢুকে নাই। সো এই ধরনের সিচুয়েশনে মূলত ২-৩ রকমের অপশন পসিবিলিটি থাকে। আমি ৩টা পসিবিলিটি শর্টলি বলবো এবং আমি মনে করি কোনটা আসলে বেশি করার লাইকলিহুডটা বেশি। কারণ আসলে ট্রাম্প, বললাম না সকালবেলা ঘুম থেকে উঠে ও যে কি বলবে, উই নেভার নো। সো একটা হইতে পারে স্পেশালাইজড কমান্ডো অপারেশন, যেটা একসময় ইন্ডিয়া উরির মতো অপারেশন যেগুলো করছে আমরা জানি পাকিস্তানের ভিতরে। তো এই স্পেশালাইজড অপারেশনে এই ক্ষেত্রে আমেরিকার যে স্পেশাল ফোর্স, ডেল্টা ফোর্স বা গ্রিন ব্যারেট যে কমান্ডো আছে, তারা এগুলোতে এক্সপার্ট। এই ক্ষেত্রে কি হয়, একটা এয়ারবোর্ন ডিভিশন যায়, ওরা সাগরে থাকে, ওখান থেকে একটা স্পেশালি রাডারকে ফাঁকি দিয়ে লো লেভেল ফ্লাইং করে একটা স্পেশালাইজ ইউনিটকে ওই দেশের কোথাও নামায় দেয়। ওরা বিভিন্ন জায়গায় গিয়ে স্যাবোটাজ করে। স্যাবোটাজ বলতে ধরেন কি এস্টাবলিশমেন্ট, ইরানের মেইন যে প্রবলেমটা, ওদের ওদের কিন্তু একটা ইউরেনিয়াম আছে, এনরিচড ইউরেনিয়াম যেটা, এবং সেটা অলমোস্ট 450 কেজির মতো, 440.9 অর সামথিং। সো এই ইউরেনিয়ামটা কিন্তু আমেরিকা ধ্বংস করতে যাচ্ছে বা সরায় ফেলতে যাচ্ছে, যেন নিউক্লিয়ার ওয়েপনটা করতে না পারে। তো সেইটাকে খুঁজে বের করা, এখন সেটা কোথায় আছে এটা নিয়ে আমেরিকা, ইরানের মেইন নিউক্লিয়ার জিনিসটা হলো ইস্পাহানে। ইস্পাহান কোথায়, যেখানে এক নারীকে ওই যে হিজাব না পড়ার কারণে এসিড মেরে ইয়ে করছে, এটা নিয়ে আমার লেখাও আছে। সেই ইস্পাহান শহরে ওদের নিউক্লিয়ার প্ল্যান্ট। এছাড়া এখন ইউরেনিয়াম কি ওখানে আছে কি নাই, নাকি আপেক্স পর্বতের নিচে লুকায় ফেলাইছে, উই নেভার নো। বাট এই অপশনটাতে আমি যেই চ্যালেঞ্জটা দেখি সেটা হলো এই ধরনের স্পেশালাইজড অপারেশনগুলা, কমান্ডো অপারেশনগুলা কিন্তু অনেক লম্বা সময় ধরে করা যায় না। কারণ কমান্ডো অপারেশনের মেইন হাতিয়ার হলো এলিমেন্ট অফ সারপ্রাইজ অ্যান্ড স্পিড। ওরা তাড়াতাড়ি যাবে, কাউকে রিয়্যাক্ট করার সময় দিবে না। এই যে আপনার স্টেট অফ সারপ্রাইজ, আপনি যে শক খাইলেন, এর ভিতর দিয়ে আপনার ক্ষতি করার দে উইল ইভাকুয়েট, হ্যাঁ, ওদেরকে এক্সট্রাক্ট করে নিয়ে যাওয়া হয়। বাট ইরানের যদি আমরা 1980-তে, আমি ডেজার্ট ক্ল নামে একটা অপারেশন, আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম, এম্বাসিতে কিন্তু প্রচুর আমেরিকান এম্বাসিতে ইরানে তখন 1979 ইসলামিক রেভলিউশনের পরে আমেরিকানরা আটক পড়ছিল। তখন কিন্তু ওইরকম একটা এক্সট্রাকশন মানে উদ্ধার অভিযান করতে গিয়ে আমেরিকা কিন্তু একটু ব্যর্থ হয়েছে, কারণ ইরানের কিছু জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। সো সেই ক্ষেত্রে এইটা কতটুকু লাইভ ফিজিবল হবে আই স্টিল ডোন্ট নো, বাট এই পসিবিলিটি থাকতে পারে। আরেকটা হইতে পারে আমেরিকা করবে কি, যে পুরা ইরান দখল করবে না, কি কিছু জিনিস যেগুলো ঠিক করতে, ওগুলা মনে করেন যুদ্ধ দিয়ে স্পেশাল ফোর্স দিয়ে দখল করে নেবে, যেগুলো মেইনল্যান্ড থেকে আলাদা। যেমন খার্গ একটা দ্বীপ আছে, স্পেশাল পোর্ট আছে ওদের, বন্দর আব্বাস, সেই বন্দরটা মানে ওখান থেকে মেইন ওদের ইরানের নিজস্ব এক্সপোর্টটা চলে, সেটাকে হ্যাম্পার করতে পারে। এছাড়া খাস আছে, এইগুলাতে একটা জিনিস হতে পারে।
আরেকটা অপশন কিন্তু আছে, সেটা হলো ফুল ইনভেশন, বাট সেটাকে আমি এই মুহূর্তে ইমিডিয়েটলি আসতেছে দেখি না, কারণ আমরা আমেরিকা কিন্তু এই ইরানের পাশের দেশ ইরাকে ইনভেশন করছিল। সেই ইনভেশনের জন্য যে লজিস্টিক্স লাগে, যে প্রিপারেশন লাগে, 6 মাস ধরে প্রিপারেশন করে প্রায় 2.5 লাখের উপর সৈন্য নিয়ে ঢুকছে, সেটা কিন্তু না। তো এখন পর্যন্ত যেটা আপডেট, অলরেডি আমেরিকা থেকে মেরিনের 2টা ডিভিশন রওনা হয়েছে গালফের দিকে, মানে এই হুম। পার্সিয়ান গালফের দিকে যাবে। এবং সেইখানে এই ডিভিশনটা হলো এয়ারবোর্ন ডিভিশন, তারা স্পেশালাইজড একটা দেশে এটাকে এক্সপেডিশন ডিভিশন বা এক্সপেডিশন ইউনিটও বলে। এরা হলো কোনো জায়গায় গিয়ে, যেটা আমাদের না, সেখানে গিয়ে আগের যুগে যেরকম ওই যে কলম্বাস বা ভাস্কো দা গামা যেভাবে যাইতো না, ওইভাবে যাওয়ার মতো ওরা এক্সপেডিশন ইউনিট বলে। ওরা গিয়ে ওরা যাবে। তো আমি মনে করি সেকেন্ড অপশনটাই বেশি পসিবল। ওরা বিভিন্ন রিজিয়ন এরিয়া ধরে কিছু এরিয়া ক্যাপচার করে ফেলবে, করে দেন এই যুদ্ধটা দিবে। আর ইরান যেটা করবে কি, ইরান হারবে এই যুদ্ধে। আসলে ইরানের জয় নাই এই যুদ্ধে। আমেরিকার মানে প্রথমেই বুঝতে হবে, এই জিরো সাম গেমে অ্যাবসলিউট উইন থাকবে না এখনকার মডার্ন ওয়ারফেয়ারে। অ্যাবসলিউট মানে একদম চূড়ান্ত বিজয় বলতে মানে কি, আমার 1 টাকাও লস হয় নাই, পুরোটাই আমি জিতছি, এটা সম্ভব না এখনকার কোনো যুদ্ধে, কেউই পারবে না। কিন্তু এইখানে যুদ্ধের জয়ের মাপকাঠিটা কি হবে, আমি কি চাইছিলাম তা পাইছি কিনা, তার বিনিময়ে আমি এটা খরচ করছি। তুমি যা চাইছিলা তা পাইছো কিনা, পাও নাই, খরচও করছো, তার মানে তুমি হারছো। খরচ দুই পক্ষকেই করতে হবে। সো আমার অ্যাসেসমেন্ট, এই যুদ্ধে আসলে ইরান জিতবে না, আমেরিকাই জিতবে। কিন্তু আলটিমেটলি মডার্ন ওয়ারফেয়ারের মতো ইরানের এই রেজিম, আমরা হারি নাই হারি নাই বলতে 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 মনে করেন নাম্বার 1 থেকে নাম্বার 20 পর্যন্ত একটাও নাই, সব আল্লাহর কাছে চলে গেছে, বাহাত্তরের কাছে। কিন্তু ওদের একজন চিন্তক ছিল, ধর্মীয় চিন্তক। সে চিন্তক কয়েকদিন আগে বলছিল বেরোয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না। মনে করেন তার 3 দিনের মধ্যে আনফরচুনেট মানুষের মৃত্যু এনিওয়ে, বাট অ্যারোগেন্স, সে আল্লাহ ছাড়া মাথা নত করবে না। আল্লাহ ডেকে নিছে, তুই আয় আমার কাছেই মাথা নত কর, কাম টু মি। সো আলটিমেটলি এই যুদ্ধটা প্রোট্রাক্টেড ক্রাইসিস হবে। এবং আমেরিকা যেটা করবে ভাই, আমেরিকার এখানে ওই যে ডিক্লারেশন, এটা 1971 না, যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সাইন হবে, ওয়ার্ল্ড ওয়ার 3 চলতেছে না, যে চুক্তি সাইন হবে এই কনফ্লিক্টটাকে। আর আমেরিকা এটা ওয়ার ডিক্লেয়ার করেও না, ইটস এ মিলিটারি অপারেশন এপিক ফিউরি। আমেরিকা যাবে, তার অবজেক্টিভ ক্যাপচার করবে, করে ওই জায়গায় ঝামেলা করে। ইরাক ওয়ারে এখন পর্যন্ত কোনো ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সাইন হয়েছে যুদ্ধ? কিন্তু ইরাক ওয়ারে তো আলটিমেটলি লসটা কার হয়েছে? ইরাকেরই তো হয়েছে, তাই না? আমেরিকা ইরাক থেকে বের হয়ে গেছে, আমেরিকা আফগানিস্তান থেকে বের হয়ে গেছে, আমেরিকা ইরান থেকেও বের হয়ে যাবে। তারপর ইরান নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে। এইভাবেই একটা থিওক্রেটিক রেজিম নিজের পায়ে নিজে কোরাল মেরে একটা জাতি গোষ্ঠী, এত যুগের হিস্টোরিক্যালি কালচারালি এনরিচড একটা জাতি ধ্বংসের দিকে চলে যাবে। এই আমাদের, হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা শেষের দিকে বলেছেন, প্রত্যেকটা কথার মতোই, যে আসলে ইরানিয়ানরা যে কি, পার্সিয়ানরা কি, এটা তো আমাদের বাংলাদেশের মানুষরা, বন্ধুরা, মুসলমানরা শুধু মুসলমান দেখে, শিয়া হোক শিয়া, বাংলাদেশের আহমেদিয়াদের মেরে কেটে হইলেও আবার অন্য কোনো জায়গায় যদি আহমেদিয়ারা ভালো কিছু করে বলবে আমাদের লোক। যেমন মুসলমানদের মধ্যে নোবেল নাই, কিন্তু পাকিস্তানি সেই আহমেদিয়া ভদ্রলোক সামাদ সাহেব, তিনি যখন নোবেল পাইলেন এটা নিয়ে উল্লাস। তো এই এই দোদুল্যমান অবস্থা থেকেই কিন্তু ইরানের কিন্তু পাকিস্তানি আচ্ছা তো আহমেদিয়াদেরকে অমুসলিম সরকারিভাবে ঘোষণা ঘোষণা, করা হয়েছে, আমি সরকারিভাবে ওইটাই হয়েছে। বললাম যে কেন আমাদের হেফাজতের, আপনার মনে আছে কিনা 2013-তে যখন আমরা শাহবাগ আন্দোলন করি, তখন হেফাজত যে হুম, তাদের যে 13টা পয়েন্ট নিয়ে হাজির হয়েছিল, ওর মধ্যে কিন্তু আহমেদিয়াদেরকে অমুসলিম হুম, ঘোষণা করা কিন্তু হেফাজতের একটা পয়েন্ট ছিল। ছিল। হেফাজতের আপনারা যে শাপলা শাপলা শুনলে যে এই যে জেনজির অর্গাজম হয়, কাইন্ডলি একটু পড়ে আসেন শাপলার এজেন্ডাগুলা, অ্যাটলিস্ট জানেন, নিজেদেরকে জানেন, তারপর দেখেন আর ইউ গাইজ আপ ফর দিস। সেটাই আমাদের বন্ধুরা ওই যে টুপি দেখলেই যে ইসলামিক, আলহামদুলিল্লাহ আর কি। তো হ্যাঁ রে মিয়া, আপনি আবার এগুলো সাদা নিয়েও রাখেন না, নাইস। না না, আমার এই এই ক্যাপটার মাথায় এই টুপিটা ছিল, আমি ক্যাপ যেখানে রাখি ওইখানে এই ক্যাপটা, মনে হলো যে ক্যাপটা পরি, ওই টুপি ছিল বাহ, মাথা, এটার উপরে, টুপির উপরে টুপি। দেখেন, আশরাফুকুর রহমান ভাই, আমাদের এই যে বাংলাদেশের মানুষরা মনে করে যে আচ্ছা ইরান যেহেতু এটাতে অবশ্যই জিতবে, ইরানের জেতা উচিত, আল্লাহ জিতে দেবে, আবাবিল পাখি, ইমাম মাহাদি, কত কত স্বপ্ন, এইভাবে যে আসলে ঘটে না। আর ইউএসএ ইরাকের জন্য যে আপনি বললেন 2.5 লাখ সৈন্যের ব্যাপার, এখন তো যুদ্ধ অনেক আধুনিক হয়ে গেছে। মানে দেখেন, শত্রুপক্ষের জ্যামার তারা ব্লক করে দেয়, ব্লাইন্ড বানিয়ে ফেলে। এবং
এই প্রযুক্তিগুলো আছে তো তারা যে আসলে মিলিটারি অপারেট করেই ওইটা তো খামেনিকে দেখেন গ্রাউন্ড অপারেশন না করে মেরে ফেললো। তো না, এরকম কি প্ল্যান তাদের আছে? আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি একটা ফুল স্কেল ইনভেশন যেটাকে বলে, আপনি একটা দেশ যদি দখল করতে যান, আপনি হুম, টেকনোলজি দিয়ে মাটি দখল করে রাখতে পারবেন না। দিন শেষে আপনার লোককে গিয়ে ওইখানে পা ফেলতে হবে, এটা যেরকমই হোক। তো সেই জায়গাটা হলো একটা ফুল স্কেল ইনভেশন, যেটাকে আমি এই মুহূর্তে ইমিডিয়েটলি মানে এমিনেন্ট দেখি না। মানে এটা এখনই হবে না, কারণ এটা হওয়ার যে লজিস্টিক্যাল প্রিপারেশন আছে সেটা আমেরিকা এখনো করে ওঠার সময় পায় নাই। বাট এটা লং রানে কোনোদিন হবে না, আই এম নট গোয়িং টু সে দ্যাট। আমি এই মুহূর্তে যেটা মনে করি যে কিছু কিছু জায়গা ওরা দখল করবে, যেমন কার্ক আইল্যান্ডের মতো জায়গাগুলোকে ওরা দখল করে নিবে, নিয়ে স্টেট অফ হরমোজে যে চোখটা সৃষ্টি হয়েছে এটাকে ক্লিয়ার করে দিবে স্পেশাল। কারণ অলমোস্ট 4,000 সোলজার, দুইটা ডিভিশন রওনা হয়েছে, 1,000 মানে 2,000 বা এটা এটা নিয়েও কনফিউশন আছে কিছুটা। এটা কিন্তু রওনা হয়েছে সোলজার্স, হুম। এটা কিন্তু কোনো টেকনোলজি অ্যাটাক স্ট্রাইক গ্রুপ না, একদম ইনভেডিং সোলজার রওনা হয়েছে। সো এই হলো এবং আমার অ্যাসেসমেন্ট এখন পরিস্থিতি পর্যন্ত। যে এখন যদি পরিস্থিতি ধরেন যে ইসলাম ভার্সেস মুসলিম ভার্সেস অমুসলিমও হয়, তাহলে এখন, আল্লাহ তো কনফিউজ হয়ে যাবে। সৌদি আরব বলতেছে হামলা করেন ওস্তাদ, আমেরিকাকে বলতেছে ট্রাম্পকে ভাই আসেন তাড়াতাড়ি হামলা করেন, তাড়াতাড়ি হামলা হামলা বাড়ান বাড়ান। এটা আমার মুখের কথা না, এখন আমি বললে তো বলে যে আমি ভুল বলতেছি, না, বাংলা এইখানে মিডিয়ার দেখেন। এইখানে আসাদ ভাই, এখানে খুব দুঃখজনক একটা জিনিস আছে, যেটা হুম, মানুষ হিসাবে শুনেন, আমি মুসলমানদেরকেও বলবো আপনারাও মানুষ হিসাবে শোনেন। সেটা হলো, আমেরিকা ইরানে যে মানুষগুলাকে মারতেছে, এইটার কারণও আমেরিকাকে তার নিজের দেশে এসে সিভিলিয়ান এতগুলা কেন মারা গেছে এই জবাবদিহি করতে হচ্ছে আমেরিকাকে। ইরানি এতগুলা হুম, সিভিলিয়ান মারা গেছে কেন, এটার জন্য হিউম্যান রাইটস গ্রুপ আছে, ওয়াচ ডগ আছে, সিনেটের মধ্যে একটা বিশেষ গ্রুপ আছে যারা এই ওয়ারটাকে পছন্দ। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে যারা ক্ষমতায় আনছে, মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, হুম। মাগা ওয়াজ নট ইভেন ইন ফেভার অফ দিস ওয়ার। এটাও কিন্তু একটা বাস্তবতা। এই ক্ষেত্রে ঠিক অন দ্য কন্ট্রারি, আপনি এসে দেখেন ইরানে কিন্তু এই ধরনের কোনো জবাবদিহিতা নাই। আবার মজার জিনিস হলো, সৌদি এটা বলতেই পারে, কেন জানেন? সৌদির রাজপরিবারেরও কিন্তু কোনো জবাবদিহিতা নাই। আনফরচুনেটলি আপনি যুদ্ধ করতেছেন। আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমেরিকার যে পাওয়ার, সেই পাওয়ার নিয়ে আমেরিকা যুদ্ধ করে এইটুক। চিন্তা করেন, সেম পাওয়ারটা যদি ইরানের কাছে থাকতো, ডু ইউ থিঙ্ক এনিওয়ান উড বি সেফ ইন দ্যাট গালফ? মানে ওই গালফ রিজিয়নে কেউ সেফ থাকতো? কারণ ইরানের যা নাই তা নিয়ে মনে করেন কুত্তা পাগল হয়ে গেছে, মানে ভাদ্র মাসের কুকুর হয়ে গেছে ইরান। এই সেম পাওয়ারটা আমেরিকার, মানে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস, কে বলছে? স্পাইডারম্যান। সো না না, ভেরি, এটা কারণ আছে, আমার মানে চাইল্ডহুড ফেভারিট হিরো ওয়াজ স্পাইডারম্যান। ঠিক আছে, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো আপনারা দিন শেষে, আবারও বলি, এই যুদ্ধটা ধর্মের যুদ্ধ না, এই না, যুদ্ধটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক যুদ্ধ। আপনারা আবার, আমি আপনাদেরকে একটা জিনিস মনে করাই দেই, মনে রাখবেন, আজকে আপনাদেরকে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যারা ইরান যুদ্ধে আপনাদেরকে পার্টিজান করানোর চেষ্টা করতেছে, পার্টিজান মানে কি, যে কোনো একটা পক্ষ নেওয়ার। দেখেন, আমি আজকে পুরো আলোচনাটা ট্রাম্পরেও গালি দিছি, হুম, খামেনিরেও গালি দিছি। সো ইফ ইউ আস্ক মি, আই এম এ পার্টিজান ভাই, আই হ্যাভ স্পোকেন এভরিথিং। আলটিমেটলি আমি কোনো পক্ষে না, আমি যুদ্ধের পক্ষেই না। আমি শুধু একটা জিনিস চাই, আমেরিকা খুব সুন্দরভাবে এই কনফ্লিক্ট থেকে চলে যাক, ইসরায়েলের জায়গায় ফেরত যাক, ওদিকে টু স্টেট সলিউশন হোক, মানে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটা রাষ্ট্র হোক, হামাস নামক কলুষিত জিনিসগুলো নষ্ট হয়ে যাক, মানে গায়েব হয়ে যাক। আর ইরান একটা পার্সিয়ান এম্পায়ার যেরকম ছিল, মনার্কিক পার্লামেন্টারি, যেটা মানে ইউকেতে যেরকম আমরা দেখবেন যে ওই দেশে রাজাও আছে, বাট স্টিল দ্যাটস এ পার্লামেন্ট, তাই না? কানাডাতে দেখেন মনার্কারি পার্লামেন্ট। ইউকের, মানে ইউকের রাজা কিন্তু কানাডারও মানে রাজা, হুম, 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 অস্ট্রেলিয়ারও কিন্তু রাজা, কিন্তু দে হ্যাভ হুম, দেয়ার হুম। ওন পার্লামেন্ট। এরকম ভাবে হোক বা যেভাবে হোক, মানে পিপল রিপ্রেজেন্টেশন আসুক, থিওক্রেসি চলে যাক। কারণ থিওক্রেসি আপনাকে আলটিমেটলি
ধ্বংসের দিকে নিয়ে যাবে। থিওক্রেসি শুধুমাত্র অপরকে ধ্বংস করবে না, নিজের লোকও ধ্বংস করে বলবে কোরবান। ঠিক আছে? এবং আপনাদেরকে তো গল্প শিখাই রাখছেই। কি গল্প শিখাইছে? নবী তার ছেলে জবাই করে ফেলাইছে। তার মানে আর কি? সবই তো জবাই করা যায়। তারপর বছরে একবার করে আপনাদেরকে দিয়ে রক্তপাতের প্র্যাকটিস করাবে কোরবানির নামে। মানে মাংস খাচ্ছেন, পোষাচ্ছে না, কিন্তু নিজের হাতে জবাই করে রক্ত বের করে এই যে একটা আনন্দ, এটার মধ্যে আপনি আনন্দ খুঁজে পান। ঠিক আছে? একটা হলো আপনি খাবারের জন্য ডিপেন্ডেন্ট, আপনি অ্যানিমেল ক্রুয়েলিটি নিজের হাতে করে পান, এবং আমি দেখছি হুজুররা বলে সন্তানকে কোরবানি দেখান, তাই না? এই জিনিসগুলো তো হুম, আমাদের হুম। দেশে আছে। আপনি এই যে মানে জিহাদি, রক্তপাত হ্যাঁ। রক্তে ঢুকায়, হ্যাঁ হ্যাঁ, এগুলো ঢুকায় দাও, এগুলো সব। ভাই আবারও বলি, ইসলামের যদি ওল্ড একদম মানে কোর প্রিন্সিপাল যেগুলো বলে আছে, যদিও কোনোটাই কোর না, এগুলো সবই বিভিন্নভাবে সময়ে বানানো। এই পাঁচ নীতির লিস্ট কোরআনে কোন সূরায় এরকম লিস্ট করে তো কোনো কিছু নাই। এটা বিভিন্ন জায়গা থেকে করে এরকম 5টা পিলার খাম্বা বানানো হয়েছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোরবানি তো এই 5 খাম্বার এক খাম্বাও না। তারপরও আমাদের এই উপমহাদেশে গরু কোরবানি করার জন্য এত পাগল হয়ে যাই কেন আমরা? কেন? কারণ এইটা হলো ডমিনেন্স শো করা। মানে আমি, যে আমি মনে রাখবেন, কতটা আমি আপনাকে ভয়ঙ্কর। একটা কথা বলি, এলাকায় আপনি দেখবেন জিনিসগুলো ছোট ছোট বিষয় দিয়ে দেখেন, এলাকায় দেখবেন কিছু ভাই আছে, মানে সে আসলে কিছু পোলাবেন কথা বলতেছে, জানে নিজেরা নিজেরা বন্ধু বান্ধব চিল্লাচিল্লি করতেছে, পাশ দিয়ে যাওয়ার সময় এই কি হচ্ছে ওখানে, এই কিরে গ্যাঞ্জাম করস নাকি? ভাই তার কাছে কেউ কমপ্লেনও দেয় নাই। এটা কি জানেন, এই যে একটা আওয়াজ করে একটা দেখানো, গর্মি দেখানো, আমি আসি, তারপর মনে করেন একটু ভায়োলেন্স দেখায় প্রেজেন্ট দেখানো। দেখবেন কিছু পোলাবেন আছে, নষ্ট পোলাবেন, ওই যে মেয়েদের কাছে দেখার জন্য, গার্লফ্রেন্ডের সামনে একটু শো অফ করার জন্য স্কুল কলেজে করে, একটু গিয়ে একটু পাং পুং নিয়ে একটু গ্যাঞ্জাম করে আসছি, গল্প করে ক্যাচাল করে আসছি। হুম, হুম। এই ন্যারেটিভ গুলো হলো কোরবানি টাইপের ন্যারেটিভ। আপনি একটা ডমিনেন্স শো করতেছেন, হ্যাঁ আমরা সবাই মিলে এই জিনিসটা করি। ঈদের এই জিনিসটা আপনি করে যাচ্ছেন স্পিরিচুয়াল বিলিফ থেকে, কিন্তু আলটিমেটলি আপনাকে দিয়ে পার্টিজান বানানো হচ্ছে। এবং যেই হুজুররা বাংলাদেশে, মনে রাখবেন বাংলাদেশের কোনো হুজুর, শিয়াপন্থী হুজুররা ওইভাবে বাংলাদেশে ওয়াচ করতে পারে না। সো সুন্নিরা ভাই শিয়াদেরকে কাফেরের চেয়েও খারাপ বলে। এটা এটা একটা বাস্তবতা। সো আপনাকে আজকে ইরানের পক্ষে কেন বলতেছে, মানে ওই যে কুসুম কুসুম ভাবে, সবাই ডিরেক্টলি বলে না, কিন্তু কেন বলতেছে এটাও আমি বলি। কারণ বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল ল্যান্ডস্কেপে মানুষকে কি বলে আমি আমার পক্ষে আনতে পারবো হাইপ তুলে, এটা এই যুদ্ধটাতে খুব ক্লিয়ার আমেরিকা খারাপ। কিন্তু এই আমেরিকান প্লটেই বাংলাদেশে মনে করেন ডক্টর ইউনুসের মাধ্যমে এই গ্রুপ কিন্তু পাওয়ারফুল, পাওয়ারে আসছে। মনে রাখবেন, আমেরিকার জন্য এটা ধর্মযুদ্ধ না, আমেরিকার যখন লাগবে আল কায়দা, হুম। ওসামা বিন লাদেন, আইএসিস, তালেবান সব সিআইএ তৈরি করছে, জানেন আপনারা কেউ? এগুলার জন্ম সিআইএ এর হাতে, যে সিআইএ ফান্ড দিছে আর তুলছে, এগুলা এটা তৈরি করবে। এগুলো এস্টাবলিশ করতে পারে, এর কারণটাই তো আশফাক ভাই এই কথাটা অনেক দিন ধরে বলে আসছে। দেখেন, আমাকে এই এই যে কমেন্টগুলো যদি একটু খেয়াল করি, যে অ্যাপস্টিনের যে সেই দ্বীপ, জর্জ কি যেন দ্বীপ, এই দ্বীপ নিয়ে চিন্তাধারে ভাই, আমার দেশের প্রত্যেকটা মাদ্রাসায় এক একটা অ্যাপস্টিনের দ্বীপ। প্রত্যেকটা মাদ্রাসায় এই অ্যাপস্টিন যা করে তার চেয়ে আরো ভয়ঙ্কর কাজ করা মাদ্রাসায় হয়। আপনি মাদ্রাসায় যাচ্ছেন কেন? হুজুরদের ঘরে 3 বউ 4 বউ নিয়ে এসে কি করতেছে? মানে মুখে মুখে কবুল বলে ফেললে আপনার 14 বছরের নিচে, মানে এটা আপনি কি যুক্তি দিলেন? আর যেই মেয়েটা টাকার রাইট, বিনিময়ে 14 বছরের বাচ্চা রাজি হয়ে যাচ্ছে সেটা কবুল না, তো মুখে একটা আরবিতে কবুল বলে নিলে হয়ে গেছে। সেমই তো এক্স্যাক্টলি। এই মানুষগুলোই প্রতিদিন উঠে ভারত ভারত গালাগালি করে। ভারতের ভাই। কোথায় 140 কোটি এপস্টিন মানুষের দেশে কোথায়? এপস্টিন আইল্যান্ড এপস্টিন আইল্যান্ড ওয়াজ ফার্স্ট ইন মেক্কা। হুম। বন্ধুর বাসায় বেড়াইতে গিয়ে বন্ধুর বাচ্চা মেয়েকে দেখে তারে বুঝুং বাজুং দিলাম যে বন্ধু আল্লাহর হুকুম তোমার মেয়েটারে আমার তো লাগবে না। আপনি চিন্তা করেন আচ্ছা। এই যুগে বন্ধু আমি আমার আচ্ছা, একজন ধার্মিক বন্ধুর সাথে, খুবই ভালো বন্ধু আমার, ধার্মিক বন্ধুর সাথে বলছি, দোস্ত আমি যদি একদিন তোর বাসায় এসে বলি যে বন্ধু তোমার এরকম, মানে আমার বয়স 52, তোমার মেয়ের বয়স মনে করো 7, এসে বলে আমার লাগবে, কয়, "ও তোরা যে লাইথানো শুরু করবো", আমি বলছি, ঠিক আছে, এই লাথিটাই দেয় না আবু বকর, প্রবলেম এই জায়গায়। আব এই অ্যাপস্ট্রিন নিয়ে যে এত আগ্রহ, কাবার যে গিলাফ, গিলাফ অ্যাপস্ট্রিন নিয়ে গেল কেন? তার ফ্যান্টাসি আমি জানি না। সম্ভবত তার অ্যাবস্টিন নিয়ে ইয়ে ছিল যায় যে নাই ব্রো, তাকে উপহার রাজার হিসেবে পাঠানো হয়েছে। উপহার দিছে কেন? উপহার ওইটার হিসেবে, উপরে ওইটার উপরে ওই কাম করার জন্য। মানে হ্যাঁ কি কাম বুঝছেন তো? মানে হ্যাঁ ফ্যান্টাসির লেভেল দেখেন।
এটা যে কেউ সার্চ করলে পাবেন। ন্যাপসিনের তার এই গিলাফের উপরে কি মেয়েদের শোয়াইয়া মানে ওইটা করতো। আমি আমাদের বিভিন্ন সম্মানিত মানুষরা দেখেন, বিভিন্ন বয়সের মানুষ দেখেন, আমি আর ওদিকে না যাই। বাইরে মুসলমান বন্ধুরা, আমি কয়েকটা কথা বলি শেষের দিকে, আমাদের শো প্রায় শেষ। আমরা এই উপত্যকার মানুষকে ভালোবাসি। আপনি জিহাদে বিশ্বাস করেন, আপনি যতদিন জিহাদে বিশ্বাস করবেন ততদিন ওসামা বিন লাদেন বলেন, হরিদাস পালদের আমেরিকা তৈরি করবে। আপনি দোষ দিবেন আমেরিকা দিয়ে লাভ নাই, কারণ আপনার এখানে বাজার আছে, তো সে এটা তৈরি করবে। এই যে পৃথিবীতে এত পর্ন তৈরি হয়, মানুষ দেখে বইলেই তো তৈরি হয়, তাই না? আপনি যে পর্ন সাইডে ঘোরেন, দেখেন তো ওগুলোর ভিউজগুলো দেখেন, ইউটিউবের 10 গুণ 20 গুণ ভিউজ। তো যতদিন চাহিদা থাকবে খদ্দের থাকবে। এবার হচ্ছে যে আপনারা পর্নহাবে আমেরিকার সাথে আমি একটা লড়বেন। রিপোর্ট দেখেছিলাম আসাদ ভাই, সেটা হলো পর্নহাব নামে একটা বেশ রিনাউন্ড পর্ন সাইট আছে, তাদের একটা রিপোর্ট। এটা ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হয় না, আপনারা আবার এই রিপোর্ট খুঁজতে ওয়েবসাইটে ঢুকে যায় না। এনিওয়ে, এই রিপোর্ট এক্সটার্নালি ওরা পাবলিশ করেছিল। সেটা হলো কারা তাদের অডিয়েন্স। আমাদের সাউথ এশিয়ান অডিয়েন্স কিন্তু ওদের মানে ওদের যে ইনকামিং ট্রাফিক, তার একটা মানে তার ম্যাক্সিমাম আসে হলো সাউথ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং মুসলিম কান্ট্রিগুলা হিউজলি পর্ন কনজিউম করে। হ্যাঁ, এই যে মদ খাওয়া, নারী আসক্তি, এটা সৌদি আরবের দিকে তাকাইলে বোঝা যায়। তো দেখেন এই যে আপনারা নবীর দেশ, আল্লাহর দেশ সৌদি আরব, সৌদি আরব যেহেতু বলেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেন, তারা ইরানের কার পক্ষে? ইউএসএ খারাপ বুঝলাম, ইহুদিরা খারাপ আপনাদের ধারণা। তো আপনারা কি তারা বুঝলাম খারাপ, তা আপনি ভালোটা করছেন কি পৃথিবীতে? আপনি ভালো করছেন না তো, বরং তারা যেন আরও বেশি আপনাকে ইউজ করতে পারে, আপনি ইউজফুল ইডিয়ট হিসাবেই থেকে যাচ্ছেন। আমার উপত্যকার মানুষ, মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান, তাদের বিরুদ্ধে কোনো আমার বিদ্বেষ নেই। আপনি যদি খারাপ লোকও হন তাহলে সেটা স্মার্টভাবে হন। কয়েকটা এক্সাম্পল দিই। এই যে ইরানের সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল, এই যখন খামেনি 30,000-এর বেশি সাধারণ সিভিলিয়ানদের হত্যা করলো, সেই সেই এই যে আন্দোলনটার সময় ইলন মাস্ক এসে তার স্টারলিংক স্যাটেলাইট ফ্রি করে দিল। স্যাটেলাইট ইরানে এটা কি ইরানের জন্য ইলন মাস্ক বানিয়েছে, নাকি এটা এটা তার একটা ব্যবসা প্রতিষ্ঠান? অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান, এটা সারা বিশ্বে যেখানে যে দেশের সাথে ইয়ে আছে আপনি কিনতে পারেন। তো সে তার বিজনেস টুলকে কিন্তু ওয়ার টুল হিসেবে ব্যবহার করেছে আমেরিকা। এই যে আপনি ইউটিউবে আমাদের এই লাইভ শোটি দেখছেন, ইউটিউব কার? আমেরিকান। আপনি যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপনার ছবি দিচ্ছেন, নাচছেন, গাইছেন, ইনস্টাগ্রাম, এগুলো কার? আমেরিকান। আপনি চ্যাট জিপিটি থেকে শুরু করে এআই সব আমেরিকান। আপনি বানাইছেনটা কি মুসলমান বন্ধু? মসজিদে দেওয়া মোল্লায়, মানে মোল্লার কাছ থেকে হয় ওই ওই চুম্মা আমিরের মতো ওইটা দেওয়া বা নেওয়া, দুইটার একটা ছাড়া আপনার আপনার অবদান কি সমাজে? আপনি বাদ দেন, পুরো 57টা মুসলিম বিশ্ব আপনি বানাইছেন কি? জঙ্গি তৈরি করে ছাড়া, আত্মঘাতী বোমা হামলা করা ছাড়া আপনার অবদানটা কি? এই যে আপনি এত এত চিন্তা করেন যে ইরান জীবনে আমেরিকার সাথে জিতলে চায়না জিততে পারে, রাশিয়া জিততে পারে, কিন্তু আপনি মুসলমানরা জিতবে না। এর কারণ কি? তাদের এত এত জায়গায় এত এত এই যে ধরেন এখন ফেসবুককে যদি আমেরিকার পক্ষে প্রচার যন্ত্র হিসেবে কাজ করে, আপনি কি করতে পারবেন? যেমন স্টারলিংকের কথা বললাম, আপনার আছেটা কি? আপনাকে ধরেন ব্যান করে দিল কালকে, ধরেন ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেল, এখন ওইখানে আপনি ফেসবুক ইউটিউব চালাইতে হলে আপনার এই প্রমাণ দিতে হবে আপনি মুসলিম না। ধরেন কথার কথা, ধরেন মুসলিম ভার্সেস অমুসলিম যুদ্ধ হইতেছে, তো ভাই আপনি তো প্রথমে খেলার বাইরে, আপনার জন্য সব কিছু হারাম হয়ে যাবে। ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, আপনি জিপিএস কোনো কিছু পাবেন না, শেষ। এই যে অ্যাপল ফোন পৃথিবীর সবচেয়ে সিকিউর, এবং এখন যদি এটা তো আমেরিকান প্রোডাক্ট, আরে ভাই যখন তার দেশ কেন্দ্রিক প্রশ্ন আসবে তখন কিসের বিজনেস? দেশ থাকলে না বিজনেস হবে। তো সে যদি বলে যে আপনি এক্স্যাক্টলি। ব্যবহার করতে পারবেন না, আপনার টাকা দিয়ে কেনা ফোন, আপনারে বলবে তুমি ওই যে আইক্লাউড লক হয়ে গেলে যেরকম না, বলবে তখন যে তুমি তখন ওই যে অল্টারনেটিভ হিসেবে চাইনিজ টেকনোলজি, যারা মনে করেন ওই যে আহলে বায়াতও না, তাদের কাছে যাইতে হবে। এই তো কাজ হবে না ইহুদি তো চাইনিজ খ্রিস্টানরা তো প্রযুক্তি। আহলে বায়াত, তাই না? তখন যাইতে হবে ভাই একদম ডাইরেক্ট কাফের, মানে ডাইরেক্ট কাফের যেগুলোরে বলে, এটা তো চাইনিজদের কাছে, অল্টারনেট না তো। ধরেন আমরা যে রাশিয়ানদের অ্যাপল ফোন কাছে। ইউজ করি, দেখি যে আপনার ফোন আপনার কেনা, কিন্তু আইক্লাউড আপনি ভুলে গেলে আপনাকে ঢুকতে দেবে না, কিচ্ছু করার নাই, না, কেউ এটা আপনি খুলে দিতে আপনি পারবে না। খেয়াল করে দেখেন, আমি একটা জিনিস খুব অবাক হই। এটা মানে আপনারা বেসিক অঙ্কটা কি করেন না? বাংলাদেশের ইসলামিস্টদের পছন্দের লোককে চায় না, বাংলাদেশ ইসলামীদের পছন্দের লোকে কিম জং উন। ভাই কিম চায়না জং উন বলে যে আমার ইসলাম মানসিক রোগ। না, আপনি চিন্তা করেন চাইনিজ গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে, মানে ডোনেশন দিচ্ছে, সেটা আবার জামাতে ইসলাম বাংলাদেশে বিতরণ করতেছে। মানে আপনারা কি মানে আমি জানি না কি খেয়ে ঘুমান।
একটাবার বুঝেন, চাইনিজরা আমেরিকা খারাপ, চাইনিজ তার চেয়ে খারাপ ভাই। এরা দাঁতটা পর্যন্ত ব্রাশ করে না। ফান করে মানে খুব লাইট বিষয় বললাম, বাট হুইচ ইজ অলসো ট্রু ভাই। এটা মনে বুঝে রাখেন, পারবেন না ভাই। আমেরিকান মানে শুনেন, কলোনিয়ালিজম জায়গা থেকে বলি, আমেরিকানরা তো ওইভাবে কলোনিয়ালিস্ট ছিল না, খুব কম, মানে আমাদের এদিকে আসে নাই, ওই ফিলিপিন টিলিপিনে ওদিকে গিয়ে করছে। ওয়ার্ল্ডের ওয়ান অফ মানে ব্রুটাল কলোনিয়ালিস্ট যে সকল দেশগুলা ছিল, তার একটা হলো ব্রিটিশরা, তারপর ছিল ফ্রেঞ্চরা। ফ্রেঞ্চরা কিন্তু ব্রিটিশদের চেয়েও ব্রুটাল ছিল, কিন্তু ফ্রেঞ্চরা আবার ব্রিটিশদের মতো এত এরিয়া নিতে পারে নাই। বাট আফ্রিকার কিন্তু হাফ অফ দ্য আফ্রিকা, ইভেন আমাদের এদিকেও ইন্ডিয়াতে নিছিল, ইন্ডিয়ার বেশ কটা জায়গায় কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল। হুম হুম। তো এই ফ্রেঞ্চরা কিন্তু খুব ব্রুটাল ছিল। ইনফ্যাক্ট দে ওয়ার মানে তাদের কলোনিয়ালিজমের অ্যাপ্রোচ ওয়াজ ভেরি ওয়ার্স দেন ব্রিটিশ। ব্রিটিশরা অনেক জায়গা থেকে বের হয়ে চলে আসছে। আপনি কি জানেন লেবানন নিয়ে কেন এখনো ফ্রান্স উদ্বিগ্ন থাকে? কারণ দ্যাট ওয়াজ আ ফ্রেঞ্চ কলোনি, বুঝছেন? ফ্রেঞ্চরা ছেড়ে বেরোয় আসে না এত সহজে। তো তাদের চেয়ে যদি কেউ খারাপ থাকে সেটা চাইনিজরা। একটু জাপানে চাইনিজ কি করছে, কোথায় কোথায় চাইনিজ কলোনিয়ালিজমও আছে। আপনারা সাউথ চায়না সি একটু দেখে আসেন। শোনেন, এই যে কনফ্লিক্টটা, এটা যদি আজকালকে ওয়ার্ল্ড ওয়ার থ্রিতে টার্ন নেয়, এটা তো শুধুমাত্র এমনি এমনি ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়ে যাবে না, তখন আরো কিছু ফ্রন্ট যুক্ত হবে। তার মধ্যে কিন্তু এই ইরান ইসরায়েল এই পার্টটা যেমন থাকবে, ওদিকে ইউক্রেন রাশিয়ার একটা পার্ট থাকবে, ইউরোপ ভার্সেস রাশিয়ার একটা বিষয় থেকে যাবে, আফগানিস্তান পাকিস্তানের এইটা আসলে ওয়ার্ল্ড ওয়ারে ওইভাবে হবে না, এটা একটা পার্টিজানি মানে কনফ্লিক্ট একটা মাঝখানে থাকবে। কে যে কোন গ্রুপে যাবে আমরা জানি না, সম্ভবত পাকিস্তান উইল লাইকলি টু বি ইন পার্ট অফ ইউএসএ, কারণ পাকিস্তান নাহলে না খায় মরে যাবে। আইএমএফ এর টাকা ছাড়া পাকিস্তান আর্মির বেতন দিতে পারে না জেনারেলদের। আর রাইট। এর সাথে গিয়ে যুক্ত হবে হলো আপনার সাউথ চায়না সি কনফ্লিক্ট। চায়না তাইওয়ানে কি করতেছে একটু জানেন না? হংকং এ কি করতেছে একটু জানেন না আপনারা? হংকং এ এত মানুষজনকে যে মারে, এই হুজুরদের নাকি চাইনিজ কিম জং উন পছন্দ, সরি কোরিয়ান নর্থ কোরিয়ান কিম জং উন পছন্দ, এগুলা নাকি চ্যাড মিল। আর আমি একটা জিনিস ভাই, আপনারা আলফা সিগমার নামে মানে পাগল ছাগলের মতো কথা বলেন না। এখনো দেখ মানে স্বপ্ন দেখে কমেন্ট করতেছে যে এই পাগল আসাদ ইউটিউব ফেসবুক থাকবে না। হ্যাঁ না, মানে ইউটিউব সে এখন ফেসবুক স্বপ্ন থাকবে ভাই, ইউটিউব ফেসবুক থাকবে, কিন্তু আপনি নির্লজ্জের মতো এদের গুলা ইউজ করবেন। এরা যদি কালকে আপনাদেরকে ইউজ করতে না দেয়, হাক করে চেয়ে থাকবেন। আমি এইভাবে কথা বলি না কখনো পডকাস্টে। ইউটিউব থাকবে রে ভাই, আমিও বলতেছি, উই হ্যাভ নেভার সেড দ্যাট। ইট উইল অলওয়েজ বি দেয়ার, বাট ইউ উইল নট বি দেয়ার টু ইউজ ইট। আসলে যে এই অবাক হয়ে তাকিয়ে থাকার জিনিসটা না আমার মনে করে কল্পনায় আমার মানে আসলে হ্যাঁ, মানতে পারি না যে হাক করে- না আমি আসলে এইভাবে পডকাস্টে কোনো কথা বলতে চাই না, বাট দিস ইজ হাউ দে ট্রিগার, হ্যাঁ। সো আলটিমেটলি আপনার কি, আপনি ফেসবুকের মতো মানে আহ, আহ, চেহারা কিতাব কিছু একটা বিদাত টাইপের, মানে আমি আই এম ভেরি মাচ ডিসগাস্টেড। কিছু একটা বানান, শুধু না ঘরের ওই বাজার ওই সুন্না ওই বাজার মজা নাই। বলে। শুনেন, আপনারা কি করতে পারছেন? মনে করেন বিভিন্ন জায়গা থেকে মধু টুধু এগুলো আইনা দিয়া ঘরের সুন্না নামে মানে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ওটা দিয়ে পুঁজিবাদী ব্যবসায়িক ওই বেরিয়ে যাচ্ছে। হানি নাটস না জানি কি বলে। হানি নাট, আরে ভাই কত কিছু যে বিক্রি করে, বিরিয়ানি, তেহারি। আলহামদুলিল্লাহ আমাদের তেহারিটা খেলে ভালো হবে কেন ভাই? আমি যে আগে তেহারি ঘর থেকে যে তেহারিটা খাইতাম, ওটা কি হারাম ছিল? শুধু শুধু কেন আমার দৈনিক নিত্যদিনের খাবারের মধ্যে আপনি ধর্মীয় লেয়ার নিয়ে আসতেছেন? এটা হলো একটা ব্যবসায়িক পলিসি। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। খেজুর, আগের খেজুর কি মানে হুজুররা বিক্রি না করলে কি এই খেজুর খেজুর ছিল না? ওই খেজুর দিয়ে রোজা কম হইতো আপনাদের। এই জিনিসগুলো একটু বুঝেন, ঠিক আছে? সেটাই। আমাদের বন্ধুদের উদ্দেশ্যে মুসলমান বন্ধুদের বলি যে ভাই আপনাদেরকে শত্রু জ্ঞান মনে করলে আরো তাল দিতাম যে এটা করেন। যে হ্যাঁ, নির্বোধগিরি করছেন, এই যে আগ করে তাকায় থাকবেন, এটা দেখে খারাপ লাগে যে আমার দেশের মানুষজন মেধা আছে, শ্রম আছে, কিন্তু ভালো জায়গায় কাজে লাগাচ্ছে না। অনেক উন্মাদনা, যে এই যে ভারত বিদ্বেষী, ভারত এই করবে, ভারতের অবদানে ভারত যদি দুষ্ট দেশ হইতো, ইসরায়েলের মতো কোনো হইতো, তাহলে বুঝতেন যে পাছা লাল করে দিত। তো সুখে থাকতে ভূতে কেলায়। ভারতের মতো প্রতিবেশী পাওয়াটাও একটা আনন্দের বিষয়। দেখেন এই যে আপনাদের ধর্মীয় উগ্রতা দিয়ে আমি বিবেচনা করি, দেখেন পাকিস্তান, আপনাদের ভাষায় মুসলমান পেয়ারে পাকিস্তান, আফগানিস্তান ও আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ স্কোয়ার, মানে ডাবল সুবহান আল্লাহ। তো সেই আফগানিস্তান কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব করেছে, পাকিস্তানের সাথে প্রতিনিয়ত তাদের মারামারি হচ্ছে, এমনকি পাকিস্তান বোমা হামলা করে তাদের শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে।
আফগানিস্তানের বন্ধুত্ব করার জন্য ভারতের কাছে যেতে হচ্ছে। ভারতের সাথে আফগানিস্তানের বর্ডার খুবই সামান্য, না মানে ল্যান্ড বর্ডার তো নাই, তাই না? তো সেই ল্যান্ড বর্ডার নাই, সেই দেশের এসে ভারতের সাথে বন্ধুত্ব করতে হচ্ছে। অপরদিকে আপনার সাথে এত বৃহৎ একটা বর্ডার ভারতের, এবং এতদিন তো বলেছেন হাসিনা সব ভারতকে দিয়ে দিছে। ইউনুস আইসা 1.5 বছরে দেখাইতে পারলো না একটা চুক্তি যেটা বাংলাদেশের জন্য ক্ষতি। কিন্তু ভারত দেখলাম একের পর এক চুক্তি বাতিল করলো, ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে তাদের ভিসা এখনও বন্ধ। আমাদের কি 12টা বেজেছে আমরা জানি। তো এই এই উন্মাদনা তৈরি হয় কোথা থেকে দেখেন, এই ধর্মীয়তা থেকে। ডিজেল আমার ভারত থেকে আনতে হইলো। ভারত এগুলো যদি না দেয়, ভারত যদি একবার আপনি যে আচরণটা করছেন তার 10 ভাগ করা শুরু করে ভারত, আপনি চোখে শুধু অন্ধকার দেখবেন, জোনাকি দেখবেন, না খেয়ে মরে থাকবেন, চিত হয়ে শুয়ে থাকবেন। দেখেন, কারণ এটা ভারতে বাস্তবতা। এখনো ডেমোক্রেসি আছে ভাই, ভারতে এখনো ডেমোক্রেসি আছে, এই জিনিসটা বুঝতে হবে। যদিও আমি ওরা নিজেও আরএসএস বা বিজেপির যে উত্থানটা হচ্ছে ডানপন্থার, হুম, এটা নিয়ে আমি নিজে খুবই উদ্বিগ্ন। আসলে আমরা কি চিন্তিত, তার ডানপন্থার চেয়ে বড় আমাদের চিন্তা ভাই। এটার কারণ কি, ডানপন্থার জবাবে ডানপন্থা আসলে আসতেছে। ওদের আচ্ছা, হচ্ছে বিজেপি, ভাই আমাদের তো তৈরি হচ্ছে কাসাব। মানে ও না না, একটা আমি দেখেন আমি আসলে। আমি এই কথাটাই বলতেছি আসাদ ভাই। আমি এটা খুব কন্টেম্পোরারি উদাহরণ দিই, আপনার সাথে একটু করে শেয়ারও করছিলাম। জি, দেখেন, পশ্চিমা বিশ্বেও কিন্তু ডানপন্থার বিশাল উত্থান হচ্ছে, ফার রাইট পার্টিগুলা হুম, পাওয়ার পাচ্ছে, ট্রাম্পের মতো লোক এসে, মানে ট্রাম্প তো ভাই ভোট পেয়েই সেকেন্ড টাইম আসছে না, ভোট হুম। পেয়েই তো আসছে ভাই, রাতের ভোট করে নাই তো, বা মানে দুপুরের ভোট কিছু তো করে নাই। তো কেন হচ্ছে দেখেন, এরা কি করে, যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে, এর বিনিময়ে আমরা মুসলিমরা কি করি, বা মুসলমান আমাদের সম্প্রদায়ের যারা মুসলমান আছে, মিডল ইস্ট থেকে খুব কম করে দেখবেন, কনভার্টেড গুলা নিজেদেরকে আরো বেশি মুমিন প্রমাণ করতে গিয়ে একটু বেশি করে। এই যে গতকালের ঘটনাই তো, একটা ঘটনা ঘটছে, ইহুদিদের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস চলে ইউকেতে, 4টা অ্যাম্বুলেন্সে আগুন জ্বালায়, অ্যাম্বুলেন্স পুড়ায় ফেলছে। চিন্তা হুম, করে দেখেন, আর্সন অ্যাটাক, এটা এমন না যে একটা মিসাইল কোথাও মারা হয়েছে, পাশে 2টা অ্যাম্বুলেন্স উড়ে গেছে। তা আপনি হুম। ওই অ্যাম্বুলেন্সগুলো তো ইউজও হইতে পারতো, বা অ্যাম্বুলেন্সের ওখানে মানুষও মারা যাইতে পারতো, পারতো না। এবং এখন পর্যন্ত এই ওয়েস্টার্ন গভর্নমেন্ট গুলা কতটা সেন্সিবল থাকার চেষ্টা করে, পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করে, এখন পর্যন্ত বলে নাই যেটা ইসলামিস্টদের অ্যাটাক। কিন্তু মেট্রোপলিটন পুলিশের কাছে এনাফ এভিডেন্স আছে যে এটা ইরানের সাথে অ্যাফিলিয়েটেড একটা গ্রুপই এটা করতে পারে, এবং তারা অলরেডি অ্যান্টিসেমিটিক ক্রাইম হিসাবে, হেট ক্রাইম হিসাবে দেখে, এটার আর্সন অ্যাটাক হিসাবে দেখে এটাকে অলরেডি ইনভেস্টিগেট করা শুরু করছে। এবং আপনার একটা মজার জিনিস বলি, এইটাকে ইরানের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার পরও এটাকে কিন্তু ইসলামিক টেরোরিজম বলে এখন আখ্যা দেওয়া হয় নাই। কিন্তু খেয়াল করে দেখেন, ইসরায়েল কিছু একটা করলে এটা ইহুদিদের দোষ। কিন্তু মানে আপনি খেয়াল করে দেখছেন, আমাদের দ্বিচারিতা, মুসলমানদের কোন একটা আচরণ কথা বললে সরাসরি কোরআনকে, আবারও বলি, আমি কোরআনকে কোট করে, আই এম সাইটিং কোরআন এন্ড আই এম অ্যাটাকিং সামওয়ান, বাট ইউ কান্ট ব্লেম কোরআন, মানে ইউ কান্ট ব্লেম ইসলাম, দ্যাট উইল বি ইসলামোফোবিয়া। আপনি এটাই কোরআনের তো সমস্যা। আয়াতকে আমি আমার নীতি বানায় আমি 10টা মানুষ মেরে ফেলবো, তারপর আপনি ইসলামকে খারাপ বলতে পারবেন না। সব মুসলিম খারাপ নয়, এটাকে ইসলামোফোবিয়া বলে। বাট ইসরায়েলের মানে ইহুদি ধর্মের মানে তোরার মধ্যে কিন্তু লেখা নাই মুসলমানদেরকে জ্বালায় পুরায় মেরে ফেলো, যেখানে পাবা নামই পাথরের নাই পিছন দিয়ে ইসলামের। খুঁজে বের করো। নামই তো নাই, ব্যাকডেট মানে তখন তো আসেও নাই, তো স্বাভাবিক। এক্স্যাক্টলি। কিন্তু মনে করেন জায়োনিজম, হুইচ ইজ আ পলিটিক্যাল আইডিওলজি, হুইচ অ্যাকচুয়ালি সেজ আ এস্টাবলিশমেন্ট অফ এ জিউইশ স্টেট, দ্যাট ডাজন্ট নেসেসারিলি সেইড কিলিং মুসলিমস, সেটা একটা ভিন্ন আলোচনা। এবং ইসরায়েল তো টু স্টেট সলিউশন চাইছিলই 1965-এ, বেশি তারা যখন প্রথম মানে চাইছিল, মানে গাজা এবং ওয়েস্ট ব্যাংক, প্রথমে কিন্তু 2টা রাষ্ট্রের ঘোষণা হয়ে গেছিল, ইসরায়েল এগ্রি করছিল, ফিলিস্তিনই রাজি হয় নাই যে আমরা 2 স্টেট মানি না, আমাদের ওই ইসরায়েলটা সহ লাগবে। এই যে যুদ্ধ শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছেই। তো এবং এই যতদিন আল- যাবে এরা ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা জিনিস হ্যাঁ, দেখেন নাই যে এবং আপনারা এটা নিয়ে ইহুদি বিদ্বেষ করবেন, তাই তো? 9/11-এর হামলার পরে লাভ হইল না ক্ষত হইল মুসলমানের? পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা যে বিপদে পড়ছে, আফগানিস্তান দেখেন মাটির সাথে মিশিয়ে দিছে। আবার এই যে 7th of অক্টোবরের হামলা, বা আপনি এই যে জুসদের অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া, আচ্ছা এতে এতে কি হয় কেন সহজ ভাষায়? তারপর অস্ট্রেলিয়াতে বন্ডি বিচ অ্যাটাকে হ্যাঁ, কি হলো? এতে এতে মুসলমানদের
জিহাদিরা আপাতত মনে করতে পারে একটা কি করলাম, কিন্তু এর চেয়ে কয়েক হাজার গুণ বেশি ক্ষতিপূরণ। এই যে আপনি 3টা অ্যাম্বুলেন্স পড়াইছেন, যাই দেখেন ব্রিটিশ গভর্নমেন্ট হয়তো তাকে আরো এরকম 4টা কোম্পানি খোলার না না লাইসেন্স অলরেডি, এমনি দিয়ে দেবে। না অলরেডি দিয়ে দিছে ব্রিটিশ মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হ্যাজ প্রমিসড যে গভর্নমেন্ট এই অ্যাম্বুলেন্স তাদেরকে কিনে দিবে। ম্যানচেস্টারের শুধু সিনেগগে ওই অ্যাটাক অ্যাম্বুলেন্স, করছে। আরো এইটার সাথে আরো কম্পেনসেশন অনেক লম্বা হবে, তো তাদের তো ক্ষতি হয় না? আপনি তো না ভালো মূর্খ হয়েছে, যে এটা পুরো এটা একদিক থেকে, এটা একদিক থেকে ভালো হয়েছে ইন এ সেন্স। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনিও ফেস করেন বিভিন্ন জায়গায়, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এদের কারণে ওভারঅল যত ইমিগ্রেন্ট আছে সবাই সাফার করতেছে, কারণ একটা এন্টি সাফার ইমিগ্রেন্ট করতেছে। সেন্টিমেন্ট হচ্ছে, একটা এন্টি ইমিগ্রেন্ট প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ আলটিমেটলি তারা তো আসলে ক্ষতি করতেছে দেশগুলোর হুম, অর্থনীতির। মানে যতই বলুক যে আমরা কন্ট্রিবিউটিং, এগুলো হলো ভাই পলিটিক্যালি, মানে যে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতেছে তার নামের, আমার নামে শেষর রহমান আছে, আমিও মনে করেন একটা হুম। কন্ট্রিবিউট করি। আপনি যদি আমাকেও নিয়ে নিলে মুসলিমরা কন্ট্রিবিউট করতে, টু আই ডোন্ট গিভ এ শেট। প্রচুর মানুষ আছে যারা ধর্মকর্ম নিয়ে এত বদার্ড না, ধর্ম খুব পার্সোনাল ক্যাপাসিটিতে চলে, আপনাদের ইসলামিস্ট না তারা, কিন্তু আপনারা সেটাকে পুঁজি করে সেই সাইনবোর্ডটাকে ইউজ করে আপনারা দেখাচ্ছেন, কিন্তু আলটিমেটলি দেশগুলোর ক্ষতি করতেছেন। তো এই অ্যাটাকগুলো করে বা এইসব ঝামেলা করে আলটিমেটলি ভালো হচ্ছে কি, জিনিসগুলো এতদিন ধরে আমি আপনি বলে আসতেছিলাম, জান আজকে একটা আপনাদেরকে, যারা আপনারা ইসলামিস্ট তাদেরকে বলি, আপনাদের জন্য একটা গোপনতা না, আপনারাও বুঝেন, শেয়ার করি। আমরা আপনাদের বিরুদ্ধে বলি, আপনারা সাধারণ জনগণকে বিভিন্ন কিছু বুঝাই দিয়ে আমাদেরও ফ্রিডম অফ রিলিজিয়ন এটা ওইটা আছে বলে সবাইকে বুঝাচ্ছেন। আমরাও চাই আপনারা আসেন এক্সট্রিম অবস্থায়, এতে কি হবে, সাধারণ মানুষজন বুঝবে এবং বোঝা শুরু করছে। এজন্যই জার্মানিতে এফডির মতো পার্টি এত ভালো সিট পেয়ে চলে আসতেছে, ফিনল্যান্ডে হুম। আসতেছে, ইটালিতে আসতেছে, অস্ট্রেলিয়াতে আসতেছে, সব জায়গায়। মনে রাখবেন, এন্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট চলতেছে না, এটা হলো আল জাজিরার মতো কাতারি, যারা হলো এই টেরোরিজমকে মোটামুটি পুষে, ওরা টেরোরিজমের ফান্ডার। মনে রাখবেন, কাতারের টাকা যেখানে গেছে ওই জায়গায় টেরোরিজম হবে। মুসলিম ব্রাদারহুড বানাইছে এইভাবে, ঠিক আছে? তো এই সবগুলা জায়গায় আপনাদের কারো মানে এই যে মানে এই প্রপাগান্ডাগুলোতে যাবেন না যে এন্টি ইমিগ্রেন্ট, ইট ইজ এন্টি মুসলিম সেন্টিমেন্ট এভরিওয়্যার। কেন? এই সেম রিজন সব জায়গাতে। আপনি অ্যাম্বুলেন্স পুরাই দিবেন, আমি তো লাস্ট কোনো দিন শুনি নাই কোনো ইহুদি গিয়ে কোনো মসজিদে একটা ঢিল ছুটছে। মাথা খারাপ রে। মানে আপনি দেখেন না, বিজেপির মতো একটা 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 অসভ্য নেতাদের দল, ওরা ভারতে হ্যাঁ, আর এতবার এস এস ক্ষমতায় আসছে, ভবিষ্যতে আসবে। না, ওদেরকে ওই তো ক্ষমতায় আনতেছে তো এরা। আপনি একটা জিনিস খেয়াল এক্স্যাক্টলি। করে দেখেন, আমি ইন্ডিয়া নিয়ে কথা বলতেছি, আপনাকে একটা কথা বলি। ইন্ডিয়াতে মনে রাখবেন, বাংলাদেশও আছে, সবচেয়ে বেশি জমির মালিক কে বলেন তো? মানে মানে ল্যান্ডের মালিক সবচেয়ে, মানে সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ল্যান্ড কার কাছে আছে? ইন্ডিয়াতেও সেম, বাংলাদেশেও সেম, একই অর্গানাইজেশনের কাছে। সেটা হলো রেলওয়ে। কারণ ব্রিটিশ আমলে রেলওয়ে যখন করা হয়েছিল, এত পরিমাণ ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছিল রেলওয়ের কাছে। বাংলাদেশের সেকেন্ড, থার্ড এরকম পিডাব্লিউডি, সড়ক জনপথ বিভিন্ন বিভাগের কাছে ল্যান্ড আছে, কারণ ওদের লাগে ল্যান্ড। ইন্ডিয়াতে থার্ড হাইয়েস্ট ল্যান্ডের মালিক কে জানেন? ওয়াকফ বোর্ড। মানে মুসলমানদের খাস জমি আছে, বুঝছেন এবার? মানে এই জমি হলো মসজিদের আন্ডারে, সেই জমিতে ওরা ভাড়া দিবে। তাহলে ভাই মন্দির কমিটির কেন জমি থাকবে না, খাস জমি? চিন্তা করে দেখেন, একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, বাংলাদেশও তো একটা সেকুলার দেশ, কিন্তু বাংলাদেশকে যদি মুসলিম রাষ্ট্র বলেন, ইন্ডিয়াকে হিন্দু রাষ্ট্র বলতে হবে তো আপনার যুক্তিতে, যদিও ইন্ডিয়াও একটা সেকুলার দেশ আমি মনে করি, এবং বাংলাদেশের চেয়ে অনেক বেশি সেকুলারিজম তারা প্র্যাকটিস করে। হ্যাঁ, তাদের মুসলমান প্রেসিডেন্ট হয়, ওদের মুসলিম বিচারপতি হয়, ওদের মুরমুর মতো মাইনরিটি থেকে উঠে আসা রাষ্ট্রপতি হয়। বাংলাদেশের হুম। ওই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীটা আর এমপিটা ছাড়া আর তো কোনো মাইনরিটি আপনারা জীবনে আনবেন না। মানে দেখি না জাতিগতভাবে আপনারা কটুক ভালো রাখবেন, ডেমোক্রেসিতে একজন সাঁওতালকে বানান দেশের মন্ত্রী, আমি দেখতে চাই। গারোদেরকে বানান। মনে রাখেন, গারোরা আমাদের আপনার বাঙালির চেয়ে অনেক পরিশ্রমী। আমার আন্ডারে গারো কাজ করছে, মানে আই হ্যাড এমপ্লয়ি, মানে তাদের উপর যে এরা পরিমাণ অসাধারণ, ভরসা, অসাধারণ। ভাই যেই পরিমাণ আস্থা রেখে কাজ করা যায়, চাকমা বলেন ভাই, আমি আমার বাঙালি ফেলো বেঙ্গলিজের উপরে এতটা আস্থা পাই নাই। কামচোর হয় অনেকেই, মানে সুযোগ একটু সবাই না, আই গেট ইট, বাট
ওভারঅল তো আপনার অ্যাসেসমেন্ট বলতে হবে। আমি যদি ১০ জন উপজাতি পাই, মানে নিজাতির গোষ্ঠী থেকে মানুষ পাই, আর ১০ হ্যাঁ, জনের মধ্যে আমি ৮ জনকে ডেডিকেটেড হার্ড ওয়ার্কিং পাইছি। আর আমি যদি বাঙালির ক্ষেত্রে এটা 5:5 বলতে পারি। যাই হোক, তো ইন্ডিয়াতে কেন হবে না? এই ওয়াকফ বোর্ড জমি দখল করে রাখছে। এই শুধু তা না, ওয়াকফ বোর্ডের জমি অ্যাকোয়ার করার সিস্টেমও তো খুবই অদ্ভুত। মনে করেন একটা জায়গায় গিয়ে দখল করবে, ওইখানে বাংলাদেশেও এটা আছে, আগে একটা মসজিদ তুলে দিবে ছোট করে, ইবাদতখানা হেফস, মানে ইবাদতখানা খুলবে, তুলে ওটাকে আস্তে আস্তে বাড়াবে বাড়াবে। ভাই, ইসলাম একটা সাম্রাজ্যবাদী ধর্ম, ওয়ার্ল্ডের বিগেস্ট কলোনিয়ালিস্ট ওয়ার নট ব্রিটিশ, প্লিজ। ওকে, আমি বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় কলোনিয়ালিস্ট হলো ইউকে, ব্রিটিশরা। আমি ভুল, ফ্যাকচুয়ালি ব্রিটিশরা না, ইসলামিস্টরা। সেই সৌদি আরব থেকে ইসলামের নামে যে পরিমাণে কলোনিয়াল হয়েছে, এর চেয়ে বড় কলোনি কারো ছিল না। এই যে আপনারা গর্ব করেন না অর্ধবিশ্ব শাসন করছে মুসলিমরা, শাসন করেন নাই, কলোনি করছেন। এটাকেই কলোনিয়ালিজম বলে। নিজেরা করলে শাসন করা হয়ে যায়, ব্রিটিশরা করলে কলোনিয়ালিজম হয় আর কি, উপনিষবাদ। যাই হোক, তো রাইট। এদের এই মেকানিজম এখনো মাইক্রো লেভেলে ওরা প্র্যাকটিস করে রে ভাই। একটা মসজিদ বানায়, এবাদতখানা বানায়, তার আশেপাশে অজুখানা বানায়, হেফজোখানা বানায়, এতিমখানা বানায়, বানাইতে 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 খাস জমি দখল করে। এবং খাস জমিগুলো কিভাবে অ্যাকোয়ার করে। বাংলাদেশের কত রাস্তাঘাটে ডিসপিউট আছে বলেন তো আপনারা। একটা মসজিদ ভাঙতে পারতেছেন না, কারণ এটা ভাঙা যাবে না, জনগণের সেন্টিমেন্ট, কোর্ট অর্ডার দিয়ে সরাইতে পারতেছে না, তাই না? একটা ইনজাংশন নিয়ে বসে আছে। তো এই জিনিসগুলো ইন্ডিয়াতেও হয়। এখন ইন্ডিয়াতে তো জুডিশিয়ারি খুবই ফেয়ার, বাংলাদেশের মতো ক্যাঙ্গারু কোর্ট চলে না তো ইন্ডিয়ান। না, না। আমি আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস বলি। বাংলাদেশের এতটা আমরা পাকিস্তানের জুডিশিয়ারিও কিছু কিছু জায়গায় বাংলাদেশের চেয়ে ফেয়ার, জানেন? ট্রু। কিছু কিছু জায়গায় পাকিস্তানের জুডিশিয়ারি বাংলাদেশের চেয়ে ফেয়ার। তো ইন্ডিয়ান জুডিশিয়ারি ইজ ভেরি ফেয়ার। দিজ আর মানে ইন্ডিয়ান বিভিন্ন কেস ওয়ার্ল্ড ওয়াইড জুরিসপ্রুডেন্স বোঝানোর জন্য টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইউজ হয়। ইন্ডিয়া এমন কিছু যুগান্তকারী হাইকোর্ট রায় আছে ওদের, এগুলো একটু বুঝেন। যারা লিগালি রিচ তারা বোঝে। আমার তো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লিগ্যাল ব্যাকগ্রাউন্ড। আমার মানে ফ্যামিলিতে খুব এরকম লয়ার লোকজন আছে, আমি জানি। তো ওই জায়গাটা থেকে আমি বলতেছি, ইন্ডিয়াতে এগুলো কোর্টে নিয়ে যায়, নিয়ে তারপর মনে করেন কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে ৩০ বছর ধরে এই জমি ভোগ করে এরা। তারপর আবার ওই জমির পরে এটা ধর্মীয় এটা ওটা করে জমি গ্রহণ করে। এরকম করে এতগুলো জমির মালিক, সেই জমির মালিক। তারপর আপনারা মনে রাখবেন, আজ পর্যন্ত ইন্ডিয়াতে আপনি আপনি তো ইন্ডিয়াতে ছিলেন, আমি নিজেও মানে একটা বেশ কিছু সময় ইন্ডিয়াতে আমি পড়াশোনা করেছি, আমার একটা কোর্স ছিল ইন্ডিয়াতে। আপনি কি ইন্ডিয়াতে কোনোদিন হিন্দু পাড়া দেখছেন? হিন্দু অধ্যুষিত এলাকা বলে কিছু আছে? নর্মাল এলাকা, ঐরকম তাই না? কোট আনকোট নরমাল এলাকা। হ্যাঁ, সবাই থাকতে হ্যাঁ, পারে আরকি। হ্যাঁ। ইন্ডিয়াতে কিছু এরিয়া আছে যেগুলোকে বলা হয় বিহারি ক্যাম্পের মতো মুসলিম অধ্যুষিত এরিয়া, এবং সেই এরিয়াতে আপনি ঢুকতে পারবেন না অন্য ধর্মের হইলে। ট্রু। কলকাতায় এগুলো করে পার্ক সার্কাস দেখেন, যান, দেখেন। পার্ক সার্কাস যান হ্যাঁ, নাই? হ্যাঁ, ওই খিদিরপুর দিকে এরিয়াগুলোতে অনেক আপনি আপনি দেখেন, আপনি একটা মুসলিম নাম স্টিল ক্যারি করি, যেহেতু পারিবারিকভাবে এই নামটা আমাদেরকে দেওয়া হয়েছে। হুম। এই নাম নিয়ে আপনার ওখানে ঢুকলে কেমন জানি গা ছমছম করে না? আমি তো কোনো ঢুকে আসছি। হিন্দু মুসলমানদের মসজিদে ঢুকতে পারবে, কিন্তু মুসলিমরা কিন্তু, আমরা যে দুর্গা উৎসবে যেতাম, কেউ তো হ্যাঁ, বলেনি তুমি মুসলিম কিনা, হ্যাঁ। কখনোই বলেনি। তো ভাই, এগুলা দেখেন, ইন এতে আসলে হিন্দুদের কষ্ট পাওয়ার কিছু নাই। আমি একটু যদি আশার কথাই বলি, যেমন এই ওয়াকফ, এই যে জমি দখল করে তাদের দখল, মানে তাদের উর্বর করা উচিত মস্তিষ্ক, ভূমি নয়। জমি দখল করে তারা অস্তিত্ব টিকানো যায় না। সন্তান জন্ম দিয়ে তারা এখনও যেটা ভাবছে যে সন্তান বাড়াবো, সোলজার বাড়াবো, এভাবে হবে না। এগুলো আসলে একদম ভুল ধারণা। এবং আমাদের এই আলোচনার উপরে ভিত্তি করে একটা কমেন্ট ছিল, আমি একটু একটু পড়ি। এই যে একজন জানিয়েছেন 33 লক্ষ একর ওয়াকফ বোর্ডের। এগুলো আসলে আমার মনে হয় মুসলমানরা এগিয়ে যেতে পারবে, তারা বিদ্যা বুদ্ধি এদিকে যদি ইয়ে করে। আর আমাকে এইখানে একজন দাজ্জালের এজেন্ট বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ওই যে কি তারপরে মোসাদ, সিআইএ, এখন দাজ্জালে গিয়ে ঠেকেছেন, পরবর্তীতে না, না, এগুলো দাজ্জালটা কে? মানে আমি শুনছিলাম নেতানিয়াহু নাকি দাজ্জাল। তোমাদের দাজ্জাল কবে আসবে? নাকি আমিই দাজ্জাল? যাই হোক। ২ দিন পরে এই ইদানিং প্রশ্ন দেখবেন মুসলিম কিছু বুদ্ধিজীবী বের হইছে। এই প্রশ্ন আমি যদি আপনি 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 তাদের করেন, আপনি তাহলে তো তারা খুব কষ্ট পাবে, বলবে যে না দাজ্জালের আসাদ ভাই, এজেন্ট সেই দাজ্জাল চেনে না। না, 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 আসাদ ভাই, এখানে আবার একটা মজার জিনিস আছে। ইদানিং দেখবেন কিছু ইসলামী দায়ী এবং বুদ্ধিজীবী, বাংলাদেশে প্রচুর সালাফি, এগুলা ভিতরে ভিতরে একটা কালচারালি ওরা একটা ইনফ্লুয়েন্স আনার চেষ্টা করতেছে। দেখবেন ফটোকাট টোকাট দিয়ে আসে। দাইয়ে দাইয়ে মুমিনা কি যেন বলে, মানে হুম। অদ্ভুত কিছু টার্ম। মানে এটা আসলে কি, ইসলামের দালাল।
বাংলায় বললে খারাপ লাগবে, তাই মনে করেন একটা আরবি দিয়ে আইয়া কইয়া করে লিখে। আপনাদের একটা কথা বলি, এরা কিছু বুদ্ধি মানে ওই যে বলে না, ওই মানে জ্ঞান পাপি টাইপের প্রেডিক্ট করে, ভিতরে সবগুলা ফাঁকা। এদের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, এরা এসে এখন নতুন ন্যারেটিভ চালু করছে কিন্তু। দা- দাজ্জালটা আসলে কোনো ব্যক্তি নয়, দাজ্জাল একটা কনসেপ্ট। রাইট। তো এখানে একজন কমেন্ট করেছেন যে বিদ্যা বুদ্ধিতে এগিয়ে গেলে সে কি আর মুসলিম থাকবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। না, কথাটা কথাটা খুবই ন্যায্য প্রশ্ন করেছে। আমাদের নবীর মেয়ের নাম ফাতেমা। এই নামটা আমার খুব পছন্দ। আমার হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের ফাতেমা বোনের নাম ছিল সুলতানা। ফাতেমা, এই ফাতেমা আপা। এবং সে আমার খুব ভালো বোন, মানে আমার খুব বড় বোনের মতো ছিল আমি যখন ছোট ছিলাম। নামটা আমার ভালো লাগে, ফাতিমা। ভালো লাগে, এবং ২০২৬ সালে আমি যতগুলো শো করেছি, যতগুলো কমেন্ট পড়েছি শো চলাকালীন অবস্থায় বা পরে, এটা বেস্ট কমেন্ট ছিল। এটা আমি এখন পর্যন্ত এটাকে একে রাখতে চাই। এটা বেস্ট একটা কমেন্ট। আবার কমেন্ট করেছে যে এই কারণে ভারতে বিজেপির উত্থান। হ্যাঁ, সত্য। ইসলামিক হ্যাঁ, হ্যাঁ। সন্ত্রাসবাদ না যেদিন থেকে নাই, শুধু ওই ভারতে দিন না থেকে ভাই, বিজেপির কোনো সব বেল নাই। জায়গায়, সব জায়গায়, ইউরোপ বলেন যেখানে বলেন, সব জায়গায় উত্থান। নেতানিয়াহু সে প্রধানমন্ত্রী কিন্তু এই ইসলামিক সন্ত্রাসীদের কারণে। হ্যাঁ, আরে ভাই, ইসরায়েলে মুসলিমরা ভোট দেয় নেতানিয়াহুকে ভাই। যেভাবে মানে দেখেন এই পশ্চিমবাংলায় বলে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করে, মুসলিমরাও খুশি। আরে ওরা জানেই না মুসলিমদের ক্ষতি সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি করতেছে। কোথায়? এডুকেশনে। কোথায়? এই যে মানে সন্তান সন্ততি জন্ম দেওয়ার ক্ষেত্রে এই মাদ্রাসা বন্ধ করছে না, নোংরা করে রাখছে পরিবেশ। একটা এলাকা যখন নোংরা থাকে, ওই এলাকা থেকে সুস্থ বা সুন্দর চিন্তার মানুষ বের হওয়াটা কঠিন। দেখবেন যে যত বেশি ঘর স্বাভাবিক। নোংরা করে রাখে, মানে নোংরা বলতে অনেকে আবার সময়ের অভাবে গোছাতে পারে না, ওই গোছালো আর যেটা হচ্ছে নোংরা দুর্গন্ধ বানায় রাখে, তার কাছ থেকে মানে সুন্দর কোনো কিছু আশা করা যাবে না। এটা অনেক অনেক আমরা যখন হাসনেহেনা বা অন্য কোনো ফুল দেখবেন যে কোনো শোনেন ভাই, সুঘ্রাণ ফুলের কেউ এই থেমে এই- যায়, এইটা বুঝবেন যে তার এইটা এইটা মস্তিষ্ক ভুল উর্বর। কথা, সময়ের অভাবে ঘর গোছানো। আমি একটা জিনিস বলি আমার, হুম, শোনেন, আপনি যদি রুচিশীল মানুষ হন, ইটস এ ম্যাটার অফ প্রায়োরিটি। আপনি আপনার ঘর গুছানোটাকে প্রায়োরিটি করবেন। আমি হুম, টিল ডেট সকালবেলা যখন আমি ভোরে, আমি আমি এখন ৪টা বাজে উঠি সকালে। দ্যাট ইজ হাউ আই স্টার্ট মাই ডে ইন দ্য মর্নিং। আমি ৪টা বাজে হুম, উঠে দ্য ফার্স্ট থিং বিফোর লিভিং মাই হোম আই ডু মেক মাই বেড। আমি বিছনা মানে গুছায়া বিছনা করে বেরোই, কেন? বিকজ আমি যখন কাজ শেষে ঘরে ঢুকবো, আই ওয়ান্ট হুম, আ গুড, মানে গুড এনভায়রনমেন্ট। সো দিস ইজ মাই প্রায়োরিটি। রাইট। সো এই কথাটা, না, এইটা আপনার। অনেকে আবার আছে যে অনেকে আছে যে না, এখানে এলোমেলো আবার রাখে, এখানে মানে জিনিসপত্র গুছিয়ে রাখে না না, কিন্তু আসাদ পরিষ্কার, ভাই, মানে না সেটা দুর্গন্ধ। ঠিক হ্যাঁ, আছে। আবার এখানে আবার একটা জিনিস দেখবেন, আমাদের আবার অনেকের তো অভ্যাস হয়ে গেছে যে ওই যে বান্দি রাখবো, বউ রাখবো। এটা তো ইসলামে ভাবে বলাই আছে, তো দাসী বান্দির মতো এরা করবে। আমরা তো নবাব হয়ে গেছি, এই কারণে অনেকে করে না। এটাও ঠিক। হুম। ওই ওই অনেক, মানে আমি ব্যক্তিগতভাবে খুবই গোছালো একজন মানুষ, খুবই গোছালো একজন না, মানুষ। আমিও ভাই, আমার কিন্তু অনেক আমার আমার অন্য খুবই ম্যাটার করে এগুলা। অন্যদের অনেকেই আছেন আমাদের দর্শক, দেখেন যে সময়ের অভাবে তাদের প্রতি রেসপেক্ট রেখে ওইটুকু আর কি বললাম। এটা হচ্ছে বাট অ্যাকচুয়ালি ভদ্রভাবে বলা, আমরা আপনাদেরকে উৎসাহিত করতেছি, আপনারা গুছায় রাখবেন, গুছিয়ে পরিচ্ছন্ন রাখেন। থাকবেন। তারপরে ডার্ক নাইট কমেন্ট করেছে ওয়াই উপজাতি, উই আর সো সরি ফর দ্যাট। না, না, আমি উপজাতি মিন আমি করি নাই। আদিবাসী বলছি, নৃজাতি গোষ্ঠী বলছি, উপজাতির জি, কথাটা আমাদের আমার ভুল বাংলাদেশে করে অনেকে বের যেহেতু হয়ে গেছে। উপজাতি বলে, ওইটাকে জাস্ট এটা কোট করা না, ওইটাকে এক প্রকার ব্যঙ্গও করা। আপনারা জানেন যে আমরা এখানে আম, যতজনই আমার সাথে আলোচনা করতে দেখেন, তারা কেউই আমাদের পাহাড়ি আদিবাসী সমতলের আদিবাসী বিদ্বেষী নন। এবং আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করি যে পাকিস্তান যে বৈষম্য আমাদের সাথে করেছে, আমাদের ওপরে যেরকম ভাষা চাপিয়ে দিয়েছে, একই রকম আমাদের বাংলাদেশের মিলিটারি পাহাড়ি আদিবাসীদের উপরে, সমতলের আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। রাষ্ট্রযন্ত্র তাদের বিলুপ্তির পথে বিশ্বাস করে, তাদের ভাষা কেড়ে নেওয়া, তাদের স্বভাবজাত বিভিন্ন জিনিস, সাংস্কৃতিক স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করে। আমরা সেটার বিরুদ্ধে হুজুররা কাজ করি। হুজুররা এবং কিন্তু পাহাড়েও ক্যাম্পেইন চালাচ্ছে এখন। হ্যাঁ, মোল্লারা গিয়ে ওখানে দখলের চেষ্টা করে। সকল দখলে দখলদার ভালো বা চেষ্টা করে। প্রচুর এতিমখানা মাদ্রাসা হইছে। দখল করার সিস্টেম হলো এতিমখানা মাদ্রাসা। আমি কিন্তু বলে দিচ্ছি, পাহাড়ে প্রচুর সরকারি জমি, খাস জমি দখল করে মাদ্রাসা এতিমখানা হইছে। এবং সেই জায়গায় কিন্তু মানে এরা, এই সাম্রাজ্যবাদীরা পাহাড় এভাবে দখল করতেছে। জি। আমাদের দর্শকরা বলছেন যে এতটা ভালোবাসেন যে বলছেন লাইভটা বন্ধ করেন, ঘুমাতে যাও। মানে লাইভ চললে তিনি এখান থেকে উঠতে পারছেন না। যে আমরা একদম শেষের দিকে আছি। শেষের দিকে, হ্যাঁ। আমি জি, আমরা আশফাক ভাই আপনার কাছ থেকে ওভারঅল মানে র‍্যাপ আপের সময়টাতে যদি আপনি একটু
বলতেন যে সামনের আগামী দিনগুলোতে এই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে কিনা, আর এই যুদ্ধ উন্মাদনা নিয়ে বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আমাদের বাংলাদেশের ভাই বন্ধু, তাদেরকে একটু উদ্দেশ্য করে যদি বলতেন যে তারা যেন কোনো পক্ষ না নেয়। অনেকে ইরানের পক্ষ নিতে গিয়ে কিন্তু ডিপোর্ট হয়েছে। তো ওই আর কি ধর্মীয় উন্মাদনায় বিবেচনা না করে যেন একটু প্র্যাকটিক্যাল হন। জি, আপনার শেষ এই বক্তব্য। সময়টাতে আমি আপনাদের সবার প্রতি মানে একটা মানে এটা কাইন্ড অফ প্রফেশনাল অ্যাডভাইস থাকবে যে আপনারা এই মুহূর্তে পার্টিজান হয়েন না। আমেরিকার পক্ষ নেওয়ারও দরকার নাই, ইসরায়েলের পক্ষও নেওয়া দরকার নেই। আপনারা অবজার্ভ করেন কি হচ্ছে। মনে রাখেন, যুদ্ধ যখন শুরু হবে কেউ কারো না, তখন আপনার পরিচয়, আপনি কাকে কি ফেসবুকে কাকে সাপোর্ট করছিলেন তখন সেটা কেউ দেখবে না। আপনি আমি অনেকেই দেখছি, বিশেষ করে আমাদের যারা মধ্যপ্রাচ্যে মানে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, অনেকে ওই জায়গায় বসে মানে ওই দেশের রাষ্ট্রীয় পলিসি হলো ইরানকে সাপোর্ট না করা, কিন্তু আপনি বসে সোশ্যাল মিডিয়ায় করতেছেন। ভাই মনে রাখেন, আপনারা একে হলো মধ্যপ্রাচ্যে প্রবাসী, মুসলিম দেশে প্রবাসী, যে দেশে মানবাধিকার বলে কিছু নাই। ওই হুম, দেশে মনে করেন মানে কুল্লু ফাক কুল্লু মাভি বলে মানে পেছনে লাথি দিয়ে বের করে দিলে ইউ কান্ট ইভেন গো টু দ্য কোর্ট এন্ড আপিল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনারা এতটা আনপ্রোটেক্টেড। শুধু আবেগী জজবা দিয়ে চলেন না। মনে রাখেন, আল্লাহ দিছে আল্লাহ খাওয়াবে, এগুলা রাজনৈতিক কথাবার্তা। যে হুজুর এই কথা বলে, সেই হুজুরে না খাইতে পারলে আগে চায়েন যে আমার খাওয়ান দেন। তো আপনার ঘর, আপনার পরিবার, আপনার দেশের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে। সো মানে দায়িত্বশীলভাবে এগুলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন জেনুইনলি তথ্য খুঁজতে। দেখবেন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াতে ক্ষুদ্র কিছু তথ্য দেয় এবং মূলত মতামত দিয়ে দেয়। অবশ্যই সংবাদপত্রে ওপেড তো একটা থাকবেই, ওপিনিয়ন এন্ড এডিটোরিয়াল তো থাকবেই, এটা সংবাদপত্রের একটা অংশ। বাট ওপেডকে আপনারা মানে ডোন্ট টেক ইট অ্যাজ এ নিউজ। এখানে প্রচুর বায়াস হুম, থাকে লেখকের নিউজে, এগুলোতে যায় না। আর আল জাজিরার ব্যাপারে একটা জিনিস বলি ভাই, শোনেন, কাতার একটা হাইলি এজেন্ডা বেস নিউজ এজেন্সি, যেটা মুসলিম ব্রাদারহুডের ফান্ডিং প্রিন্সিপাল থেকে আসা, তার নিউজ এজেন্সির নাম হলো আল জাজিরা। কতটুকু বিশ্বাস করবেন, মনে রাখবেন, কাতার চায় ইরান ধ্বংস হয়ে যাক, কাতার চায় সবাই ধ্বংস হয়ে যাক, কারণ ওটার উপর ব্যবসা করে, ব্যবসা করেও অ্যানার্কিস্টও। সো এগুলার দিকে একটু মানে সচেতনভাবে তথ্য নিবেন, নিজের অ্যানালাইসিস করবেন। আর দেশের আমার যেটা সার্বিক আমার অ্যানালাইসিস বলে, এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধকে আই ডোন্ট সি ইট এজ এন এমিনেন্ট, বাট আমাদের বর্তমানে বিশ্বে এই মুহূর্তে বিশ্বে অনেকগুলো কনফ্লিক্ট চলতেছে, যেটা টোল আসলে ইকোনমিক্যালি আসবে। এবং ইকোনমিক্যালি সবাই একটু চেষ্টা করেন যে আহ, অপ্রয়োজনীয় খরচপাতি যেন না করা যায়। একটু কিভাবে আপনি গুছায়া চলবেন, কিভাবে মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইয়ে হবেন, মানে অযথা বিলাসিতা করার এখন আসলে প্রয়োজন নাই। আর আপনাদের মনে রাখেন, আপনাদের অর্থ কিন্তু একটা গোষ্ঠী আপনাদেরকে প্রতারিত করে নিয়ে নেয়। সেই গোষ্ঠী কিন্তু ভালোই থেকে যাবে। তো সেই গোষ্ঠীর কাছে টাকা পয়সা দিয়েন না। জিনিসগুলোকে মনিটর করেন। আশা করি, আমি কামনা করি যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। কারণ ইরানের সাধারণ মানুষ মরুক এটাও আমি চাই না। এবং গালফেও যে মানুষজন মারা যাচ্ছে, লেবাননের মানুষ, এটাও আমি চাই না। বাট আমি মনে প্রাণে চাই ইরানে মুক্তি আসুক, ইরানের একটা এই থিওক্রেটিক রেজিম এর পতন আসুক। মানে ফিলিস্তিনে মানে গাজা ইসরায়েলের যে ঝামেলাটা, সেটাতে একটা সমাধান আসুক। হামাসের মতো মানে হামাসের মতো ওয়ার স্টার্টাররা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক। মনে রাখবেন, হামাস, হুতি, হিজবুল্লাহ এগুলা যতদিন থাকবে ততদিন ইসরায়েলের মতো রাষ্ট্র থাকবেই। আর ইসরায়েলের মতো মানে ইসরায়েলের রাষ্ট্র এমনিও থাকবে, কিন্তু ওর যে চরিত্র, সেই চরিত্রটা থাকবে। আমি এটা বুঝাইতে চাইছি, এবং এই চরিত্রটা থাকবে বলেই অনেক জায়গায় শান্তি আছে এখনো, কারণ একটা এটাকে ব্যালেন্স করতেছে। আদারওয়াইজ সবকিছু যদি এদের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে আফ্রিকার মতো অবস্থা হবে। লুক এট সুদান। সুদানকে আপনারা জি, দেখেন, ইয়েমেনকে আপনারা দেখেন। সো জেনে শুনে নেই, আশা করি যুদ্ধটা শেষ হবে। আমরা পরবর্তীতে আরো কিছু আপডেট যদি থাকে, সেটা অনুযায়ী হয়তো বা পরবর্তীতে আরেকটা সেশনে কথা বলবো। আর জি। মনে রাখেন, যুদ্ধে আপনারা কথায় কথায় দিল্লি না ঢাকা বলে যে চিৎকার টিৎকার করেন, এই সেভেন সিটার, এগুলো করিয়েন না। এগুলো দায়িত্বশীল নাগরিকের আচরণ নয়। দায়িত্বশীল নাগরিক বুঝে শুনে একটা দেশের জন্য যুদ্ধ টেনে আনে না। যুদ্ধে লস আপনার হবে। আর বাংলাদেশ, আবারও বলে দেই, এই আগের কথা বলছি,
বিশ্বের যেখানে যেই প্রান্তে যেই জায়গায় যেরকম যুদ্ধ লাগুক, বাংলাদেশ যেই দলে যাবে সেই দল হারবে। এটা আমি মানে শুনতে খুব ফানি লাগলো। কেন জানেন? আমরা এত ইনসিগনিফিকেন্ট, আমরা আসলে খুব ইফেক্টিভ কোনো কন্ট্রিবিউশন করতে পারবো না। মানে এটা এমন না যে আমি আসলে বাঙালিকে ছোট করে বলতেছি। ভাই উই আর ভেরি ইনসিগনিফিকেন্ট। সো নিজেদেরকে এত বড় কিছু ভাবার নয়। দর্শক আছেন, দর্শক থাকেন, দেখেন। এই ধন্যবাদ। জি। আমরা এই যুদ্ধকে কেন্দ্র করে আরবের একজন বাংলাদেশি প্রবাসীর কমেন্ট্রি শুনছিলাম, যে মিসাইল দেখে বলছে যে আল্লাহ গো আল্লাহ কোন দিকে যেন যাচ্ছে। হ্যাঁ, তারপর কিছুক্ষণ করে পরে একটা কথা বলেছেন, হ্যাঁ আল্লাহ মিসাইল তো এদিকে আসতেছে গ। তারপরে বলছিল যে মারা সারা আর কি। এটা খুব সুন্দরভাবে বলেছিলেন জিনিসটা। ওই মিমটা যারা দেখেছেন তারা বুঝবেন আমি কি বলতে চাই। ওটা শাহিন নটির ফুয়াকে ধরে ফেলার মতো আর কি। মানে কমেন্ট্রিটাই এমন ছিল যে আসলে খুবই চমৎকার। কয়েকটা কমেন্ট পড়ে শেষ করে দিই। মানে সে সিরিয়াস, সে দেখছে মিসাইল তো আমার দিকে আসতেছে, সে বাট দিস ইজ সো স্ক্যারি, দিস ইজ সো স্ক্যারি। স্ক্যারে। ভাই বনে আগুন লাগলে কি দেবালয় রক্ষা পায় নাকি? পায় না তো। তো না এই না, যুদ্ধ কখনোই বিগ্রহের রক্ষা পায় ক্ষেত্রে না। এই ভারতের জন্যই সাথে বলতেছি ওই যে বলে না যে স্রষ্টার নামে নিজেদেরকে মানে যুদ্ধাংদেহী করে তুলেন না। আজ পর্যন্ত ধর্মের নামে যুদ্ধ করে কেউ জিতে নাই। খ্রিস্টানরাও ক্রুসেড চালায় কিন্তু খুব বেশি জিতে নাই। ধর্মের নামে করা কোনো যুদ্ধ আলটিমেটলি জয় হয় নাই। প্রথম বিশ্বযুদ্ধের দিয়ে বিশ্বযুদ্ধের নামে আপনাদের খিলাফতও বিপ বিপ হয়েছে, হবে। ধর্মের নামে কোনো কিছু টিকবে না, এগুলো এগুলো একসময় যাবেই। জি, ধর্মের নামে কোনো কিছু টিকবে না। আমরা একটু বোঝানোর জন্য প্রিয় দর্শক দেখেন, এই যে ভারত বিদ্বেষ, এই করব সেই করবো, এগুলোতে আসলে আমাদের এই প্রবাসী ভাইয়ের এই কমিউনিটিটা দেখাই, এটা এরকমই আর কি পরিস্থিতি যে কি হয়। এটা একটু দেখেন। কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে আল্লাহ একবার, আল্লাহ বাবা কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। আল্লাহ একবার, আল্লাহ বাবা কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। আল্লাহ একবার, আল্লাহ। এই সরল ইয়েটাতে একটা মেসেজ আছে যে দেখেন অন্যের ক্ষতি চাইতে 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 কোন দিকে যাবে। উনি এই ব্যক্তি যদিও অন্যের ক্ষতি চাইছিলেন না, তিনি দোয়া করছিলেন কারোর উপরে যেন না পড়ুক। আসলেই বনে আগুন লাগাইতে যাইয়েন না, তাহলে দেওয়ালয় রক্ষা পাবে না। আপনি এত এত মসজিদ এত কিছু আর নিজের মতো করে ইসলাম মানলে মানেন, না মানলে নাই, কিন্তু বাড়াবাড়ি উগ্রতা উচিত না। এতে কি হয়, এই যে ভারত বিদ্বেষ এত এত যুদ্ধ লাগলে পরে বুঝবেন আপনার বাবা মা পরিবারের সদস্য, আপনি নিজেই নিরাপদ থাকবেন না। আমরা কয়েকটা কমেন্ট পরে শেষ করে দেয়। আমাকে একজন কমেন্ট জানতে চাইছেন, আসাদুর ভাই ফুটবল খেলায় আপনি কোন দল সাপোর্ট করেন? আমি এইবার একটু ডিসাইড করতে হবে কোন দল সাপোর্ট করি। এতদিন আর্জেন্টিনা সাপোর্ট করতাম, ওইটার কোনো কারণ ছিল না। যেমন আমার বাবা আওয়ামী লীগের, এই কারণে আমি আওয়ামী লীগ সাপোর্ট করতাম। পরে ছাত্রলীগ বাদ দিয়েছি যখন নিজে দেখলাম যে এরা ছাত্র রাজনীতির নামে মানুষের উপর নির্যাতন করে। এটা সব দলই করে। ঠিক আর্জেন্টিনা সাপোর্ট কেন করতাম জানি না। ছোটবেলা দেখলাম বাবা ব্রাজিল সাপোর্ট করে, আমি এই বিরোধী দল হিসেবে আর্জেন্টিনা সাপোর্ট করতাম। এবং গত গত ফুটবলটা আমি কলকাতায় বসে দেখেছি এবং আর্জেন্টিনার পারফরমেন্স অসাধারণ ছিল। মেসি আসলেই মেসি, ভালো লেগেছিল। এইবার আমি যেহেতু এখন নর্থ আমেরিকা থাকি, কানাডায় থাকি, এখানেই হচ্ছে কানাডায় ওয়ার্ল্ড কাপ, দু একটা ম্যাচ দেখি, দেখা যায় কিনা আর টেলিভিশনেও বড় স্ক্রিনে দেখার চেষ্টা করবো, ডিসাইড করবো। এখন আমি শিওর না কোন দল সাপোর্ট করি। তারপরে আরেকজন বন্ধু কমেন্ট করেছেন যে নাস্তিক বুঝতে পারলাম, কোনো নাস্তিক বলতে বুঝতাম কোনো ধর্মই মানে না, কিন্তু আপনার হিন্দু ধর্মের প্রতি টান বেশি। ইসলাম নিয়ে এত সমস্যা কেন? না বুঝে যেন না বুঝে না জেনে এত আজে বাজে আলোচনা না করে করাটাই আপনার ভালো। প্রিয় বন্ধু মোহাম্মদ নজরুল রহমান মানিক, আমি কি আলোচনা করব কিনা সেটা আপনি বলে দেবেন না, আপনি আপনার মতো করে করতে পারেন। তবে হ্যাঁ, না না, হিন্দু ওনাকে বৌদ্ধ খ্রিস্টান এই ভারতের সকল। জি আসাদ ভাই একটু বলতে চাই। ইকো জি আসতেছে। আচ্ছা, আচ্ছা, এই দর্শকের জি হ্যাঁ, এই দর্শকের ব্যাপারে যেটুকু বলতে চাই, নাজিউর রহমান উনার নাম। হুম, দেখেন আমার হিন্দু ধর্মের প্রতি কোনো আলাদা করে আগ্রহ নাই। আ মানে কোনো ভালো লাগা ওরকম নাই। কোনো ধর্মের প্রতিই নাই। বাট হিন্দু ধর্মের অনেক কালচারাল ফেস্টিভ্যাল জিনিস আমি আমার সাথে রেজোনেট করতে পারি। কারণ আমি একজন বাঙালি। হিন্দু তো আসলে কোনো ইউনিফাইড আপনার ইসলামের মতো কোনো কিতাবী ধর্ম না। এখানে এটা একটা কালচার, এটা একটা দর্শন। অনেক কিছু মিলে হিন্দুইজম ইজ ভেরি ভ্যারাইটি। এক হিন্দুর সাথে আরেক হিন্দুর ধর্মচর্চার মিল নাই। এবার আসেন ইসলাম নিয়ে কেন প্রবলেম? ভাই ইসলাম নিয়ে কি আমার প্রবলেম?
ইসলাম নিয়ে তথাকথিত মুসলিম ছাড়া সারা বিশ্বের প্রবলেম। আপনি খেয়াল করে দেখেন, জাপানেও মুসলমানদেরকে নিয়ে প্রবলেম, আপনাদেরকে কবরস্থান করতে দিচ্ছে না, ওখানে তো কেউ ভাই ইহুদি নাই। ইহুদিদেরও আপনাদেরকে নিয়ে প্রবলেম, খ্রিস্টানদেরও আপনাদের প্রবলেম, ইন্ডিয়াতে হিন্দুদেরও আপনাদেরকে নিয়ে প্রবলেম। ভাই, হোয়াই ডোন্ট ইউ লুক এট দ্য মিরর এন্ড আস্ক ইয়োরসেলফ এই সব রাদার দেন কে আস্কিং বোঝাবে? আস? এরা বাংলাদেশে দেখেন এই যে উঠতে বসতে এটা হিন্দুয়ানি আপনি বাউল গান বন্ধ করবেন, আপনি মাজার বন্ধ করবেন, সব বন্ধ করতে 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 এমনকি পয়লা বৈশাখের উপরে আপনার রাগ। আরে আমি একজন মানুষ, এই উপত্যকার ইভেন আমি আমি আপনাদের হিন্দুদের, মুসলমানদেরও মুসলমানদেরকে নিয়ে প্রবলেম। হ্যাঁ, একে অন্যকে বলে মারে ফেলো। আমরা এই উপত্যকার মানুষ, হিন্দুরা আমাদের উপত্যকার, এবং হিন্দুরা অবশ্যই নিরীহ। অবশ্যই আমার হিন্দু বৌদ্ধ, এমনকি এই বাংলাদেশে খ্রিস্টানদের ভালো লাগে, যেহেতু এখন পর্যন্ত কোনো আকাম করে নাই। তো মুসলমানদের আসলে ধর্ম সমস্যা না, সমস্যাটা আপনাদের কাছ থেকে। দেখেন, এই একের পর এক ঘৃণা ছাড়া থাকতেই পারে না। তো আপনাদের ভালোবাসবো কেমনে? তাও ভালোবাসি বলে দেখেন, এই যে কথাগুলো বলছি, এইটা কিন্তু আপনাদের ভালোবাসা। যে ভালো চায় তাকে এনিমি মনে করবেন না। একটু মনে করে, এই যে আশফাকুর রহমান ভাই বা আমরা দুইজনই যে যে দেশে অবস্থান করছি, আমাদের সময়ের আসলে অনেক দাম। এটা মানেন আর আপনি না মানেন। তো এগুলো যদি পিনাকি ইলিয়াসদের মতো ভিডিও করতাম, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ, আপনি তো এখানে, আপনার এখানে বেনিফিট আছে ফিনান্সিয়াল, না এখানে ক্ষতি হয় রে ভাই। আমরা স্রোতের বিপরীতে, কিন্তু শুধুমাত্র এই আপনাদের মতো মানুষদেরকে যেন ক্ষতি হইতে না দেখি, আপনারা যেন আলোকিত হতে পারেন, এটাই আমাদের চাওয়া। বর্তমানে যুদ্ধ থেকে এগিয়ে কার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিক করে জানান, আমরা এইখানে আলোচনা পুরোটাই শুনলে বুঝতে এটা নিয়ে পারবেন। একদম এখানে আলোচনা, ডিটেল ডিসকাশন হয়েছে তিনটা হ্যাঁ, গ্রুপের কি ক্ষতি আছে আপনি একটু ভিডিওটা কাইন্ডলি দেখে নিন। কার কি ক্ষতি হয়েছে আমি ডিটেল বলেছি। জি, সেটাই বলেছেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা পুরো সময়টা সাথে ছিলেন। বাংলাদেশে এখন ১২টা পার হয়ে গেছে রাত, এবং আগামীকাল সাইফুল আমিন এবং না সরি, শেখ ফরিদ এবং বিলাল, ডক্টর বিলাল, তারা দুইজন থাকবেন আমার শোতে। আমরা ২৬শে মার্চ নিয়ে আলোচনা করব, স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করব, আমাদের মহান মুক্তিযুদ্ধ, অস্তিত্ব, এই জিনিসগুলোকে আমরা ধারণ করব, আমাদের এই দেশে কৃষ্টি কালচার এবং ভিন্ন মত ভিন্ন পথের মানুষদের প্রতি আমরা দায়িত্ববান থাকবো, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আশফাকুর রহমান ভাই, আপনাকে আবারও কৃতজ্ঞতা আমাদেরকে আলোকিত করার জন্য। আসাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি জাস্ট যাওয়ার আগে একটা কথা ভুলে যায়েন না, প্লিজ। আজকেই কিন্তু সেই কালো রাত। এই পাকিস্তানি হানাদাররা, এই রাজাকাররা আমাদের দেশের সূর্য সন্তানদেরকে খুঁজে খুঁজে মারছে, কিন্তু আজকে রাত দিয়েই শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট। তো নিজেদের এই জিনিসগুলো ভুলেন না আপনারা। মানে ইরানের যুদ্ধ বুঝেন, আমেরিকা বুঝেন, নিজের ঘরে কি হয়েছিল সেই জিনিস ভুলেন না। আর আশা করি আমরা যুদ্ধটা শেষ হয়ে যাক। সবাই ভালো থাকবেন। এবং আসাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন আমাদের পক্ষে বিপক্ষে, সবাইকে ধন্যবাদ। আম, অনেক অনেক ভালো থাকুন, এবং যদি মনে হয় শেয়ার করতে পারেন, যেন আরও বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায়। বিদায়।